আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর একটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রকৃতি প্রত্যয়। এবং প্রকৃতি প্রত্যয় নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব একদম ডিটেলসে। চেষ্টা করব প্রকৃতি প্রত্যয়টা পুরোটা যে ঝামেলাগুলো আছে ঝামেলাগুলো এড়িয়ে কিভাবে শর্টকাটে প্রকৃতি প্রত্যয়টা মোটামুটি ভালোভাবে আত্মস্থ করা যায় সেই পদ্ধতিগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা, ঠিক আছে? সো প্রকৃতি প্রত্যয় টপিকে আমরা চলে যাব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা আমাকে একটু জানান যে আমার সাউন্ড এবং ভিডিও কি ঠিক আছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা সবাই, ঠিক আছে? আর আমিও একটু সবাইকে আগে সি ইউনিটের জন্য কি রিটেন ক্লাস হবে না? ভাই, সি ইউনিটের জন্য রিটেন ক্লাস দরকার নাই, দরকার নাই। এখন আসেন কেন ভাই, মানবিকের জন্য যে রিটেন ক্লাস নিব ওইটার মধ্যেই সি ইউনিটটা কভার হয়ে যাবে। এখন আসেন কেন সি ইউনিটের রিটেন ক্লাসে স্পেসিফিক ভাবে বলাই থাকে যে 8 নাম্বারের পরীক্ষা হবে, মাত্র 8 নাম্বারের পরীক্ষা হবে। এই 8 নাম্বার আবার 4 দুইটা কোশ্চেনে ভাগ করা থাকবে। একটা কোশ্চেন হচ্ছে বাক্য শুদ্ধিকরণ, আর একটা কোশ্চেন হচ্ছে ওই ট্রান্সলেশন, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু না। সো সি ইউনিটের কিন্তু এটা নিয়ে লিখিত নিয়ে কোনো প্যারাই নাই। প্যারাটা হচ্ছে ওকে। আসসালামু আলাইকুম স্যার, এভরিথিং ইজ ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে একটু মেনশন করে নেই যাতে সবাই মোটামুটি ক্লাসের নোটিফিকেশনটা পেয়ে যায়। 1 মিনিট। অ্যাডমিশন রাইট এভরিওয়ান। batch rate everyone. Okay, fine. আচ্ছা, ওকে। সো আমরা এখন তাহলে আলোচনা করব প্রকৃতি ও প্রত্যয় টপিকটা নিয়ে। আসেন আমরা শুরু করি প্রকৃতি প্রত্যয় টপিক নিয়ে আলোচনা। অধ্যায়টা যেহেতু কঠিন, আপনাদের অনেকের কাছেই এই অধ্যায়ের আলোচনা একটু অপেক্ষাকৃত কঠিন মনে হতে পারে। তা আমরা চেষ্টা করব একদম সহজভাবে যতটুকু সম্ভব ডিটেইলস আলোচনা করার জন্য। যেই জায়গাটায় বুঝবেন না কমেন্ট করে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব রিপিট করে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে ফাইন। আসেন, ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে একটা চিরন্তন মিথ্যা একটা বাক্য দিয়ে শুরু করি। চিরন্তন মিথ্যা, ঠিক আছে? চিরন্তন মিথ্যা কি? সেটা হচ্ছে আমি সরকারি চাকরি করি। এটা চিরন্তন মিথ্যা, ডাহা মিশা কথা, ঠিক আছে? আমি সরকারি চাকরি করি না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি সরকারি চাকরি করি কেন বললাম? দুইটা ওয়ার্ডের জন্য। একটা ওয়ার্ড হচ্ছে সরকারি, একটা ওয়ার্ড হচ্ছে সরকারি, আর আরেকটা ওয়ার্ড হচ্ছে করি। একটা ওয়ার্ড হচ্ছে সরকারি, আরেকটা ওয়ার্ড হচ্ছে করি। এই দুইটা ওয়ার্ডের জন্য আমি বলছি অ্যাকচুয়ালি যে আমি সরকারি চাকরি করি। তো এখন এই যে আমি সরকারি চাকরি করি, এই দুইটা ওয়ার্ডকে নিয়েই হচ্ছে আমাদের আজকের খেলা, আজকের মানে যত আলোচনা। তো একটু চিন্তা করি আমরা। এই যে আমি বললাম যে ব্যাপারটা হচ্ছে সরকারি আর করি। এখন খেয়াল করেন সরকারি শব্দটা কিভাবে তৈরি হয়েছে। সরকারি শব্দটা তৈরি হয়েছে হচ্ছে সরকার, সরকারি শব্দটা তৈরি হয়েছে হচ্ছে সরকার যোগ ই। আর করি এই শব্দটা তৈরি হয়েছে হচ্ছে, খেয়াল করেন, কর যোগ ই। এই শব্দটা তৈরি হয়েছে হচ্ছে কর যোগ ই। ওকে, তাহলে একটা হচ্ছে সরকার যোগ ই, একটা হচ্ছে কর যোগ ই। কনসেপ্টটা কি ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে সরকার যোগ ই আর কর যোগ ই। এখন আপনার মনের মধ্যে দুইটা প্রশ্ন আসবে। দুইটা প্রশ্ন কি? স্যার কর এটার পূর্বে এটা কি দিচ্ছেন? রুট চিহ্ন। ওকে, ব্যাপারটা হচ্ছে এটা রুট চিহ্ন না, এটাকে বলে ধাতু চিহ্ন। কি চিহ্ন বলে? ধাতু চিহ্ন। খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে রুট চিহ্ন, এইটা হচ্ছে রুট চিহ্ন, এইটা হচ্ছে ধাতু চিহ্ন, এইটা হচ্ছে টিক চিহ্ন, আর এইটা কোনো চিহ্নই না। কথা বুঝতে পারছেন? মানে এইটার মধ্যে মনে করেন এটা হচ্ছে টিক চিহ্ন, টিক চিহ্নের মধ্যে এখানেও থাকবে না এখানেও থাকবে না। ধাতু চিহ্নের মধ্যে এখানে একটুখানি থাকবে উপরে থাকবে না, আর রুট চিহ্নের মধ্যে উপরে থাকবে। আর এইটা এটা আসলে কোনো চিহ্নই না। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কোন চিহ্ন দিব? এটা ছিল। এখন এটা কেন ব্যবহার করছি এখানে, মানে ধাতু চিহ্নটা এখানে কেন ব্যবহার করছি? বিকজ মনে রাখতে হবে ক্রিয়ামূলের পূর্বে ধাতু চিহ্ন দিতে হয় সবসময়। ক্রিয়ামূলের পূর্বে সবসময় কি দিতে হয় বলেন? ধাতু ও ধাতু হয়। কনসেপ্টটা কি ক্লিয়ার?
আজকের ক্লাস কি বুঝবেন? হ্যাঁ বুঝবেন, কোনো সমস্যা নেই, করেন। আচ্ছা, ব্যাপারটা খেয়াল করেন। তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে ধাতু চিহ্ন, এটা কি হয়েছে? ধাতু চিহ্নটা হচ্ছে মানে ক্রিয়ামূলের পূর্বে সবসময় বসাতে হয়। এখন আপনার মনে আরেকটা প্রশ্ন আসবে, ভাইয়া এখানে এই যে করের পরে হসন্ত দিচ্ছেন কেন? উত্তর হচ্ছে, ধাতুটা যদি ব্যঞ্জন উচ্চারণ হয় তাহলে সেটার পরে হসন্ত দিতে হয়। যেমন আমি যদি বলি তিন, তাহলে ব্যঞ্জন উচ্চারণ হচ্ছে, তাহলে ব্যঞ্জন উচ্চারণ হলে এটা নিচে কি হসন্ত দিতে হবে কি হবে না? বলেন, হসন্ত দিতে হবে কি হবে না? এখন আপনারা অনেকেই কমেন্ট করবেন স্যার হবে, উত্তর হচ্ছে না, হবে না। কেন হবে না? কারণ দেখেন এই যে সরকার, এখানেও কিন্তু সরকার উচ্চারণটা কিন্তু এখানেও ব্যঞ্জন আছে। আমি কিন্তু বলিনি সরকার, আমি বলছি সরকার। তাহলে যেহেতু বলছি সরকার, সেই হিসেবে এখানে কিন্তু ব্যঞ্জন উচ্চারণ হচ্ছে, হসন্ত দেওয়ার কথা ছিল, বাট মনে রাখতে হবে নাম শব্দের শেষে হসন্ত উচ্চারণ হলেও দেয়া লাগবে না, কিন্তু ক্রিয়ামূলের শেষে হসন্ত উচ্চারিত হলে সেটা দেয়া লাগবে। কথা বুঝতে পারছেন? তার মানে ব্যাপারটা হচ্ছে দুইটা কোশ্চেন আপনার মনে আসতে পারে। একটা হচ্ছে এখানে এই ধাতু চিহ্নটা কেন বসলো, আর আরেকটা হচ্ছে এই হস চিহ্নটা এখানে কেন বসলো। আশা করি দুইটার উত্তর আপনি পেয়ে গেছেন, এবং এইখানে কেন দুইটা কেন বসলো না এটার উত্তর পেয়ে গেছেন। একটা হচ্ছে, এটা হচ্ছে নাম শব্দ, আর এটা হচ্ছে ক্রিয়ামূল। ক্রিয়ামূলের পূর্বে ধাতু চিহ্ন এবং হস চিহ্ন দিতে হবে, মানে পরে হস চিহ্ন দিতে হবে আর পূর্বে ধাতু চিহ্ন দিতে হবে। আর নাম শব্দের পূর্বে বা পরে কোনো জায়গায় কিছু দেওয়ার প্রয়োজন নাই। কনসেপ্টটা কি ক্লিয়ার? সবাই কি বুঝছেন? ওকে, সবাই কি বুঝছেন? এই পর্যন্ত কি বুঝছেন? ভেরি গুড, আশা করি বুঝছেন। ঠিক আছে, তাহলে ধাতু চিহ্ন দিতে হবে কখন, এটা বুঝছেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, তাহলে এটা কি? এটা তো বুঝলাম, মানে সরকারের বিশ্লেষণ কি? এটা তো বুঝলাম। এখন করি, এটার যে বিশ্লেষণ কি? এটাও বুঝলাম। করির বিশ্লেষণ হচ্ছে এই যে করযোগী, এটাও বুঝলাম। আচ্ছা, এখন ব্যাপারটা কি খেয়াল করেন। ব্যাপারটা হচ্ছে এই যে কর, ব্যাপারটা হচ্ছে এই যে মানে এই যে সরকার, আর তার সাথে যুক্ত হয়েছে ই, অর্থাৎ ইটা কি অতিরিক্ত অংশ না? তো মনে রাখবেন অতিরিক্ত অংশ যেটা, এটার নাম হচ্ছে প্রত্যয়। অতিরিক্ত অংশের নাম কি বলেন? প্রত্যয়। তার মানে এক্ষেত্রেও এই যে করের সাথে অতিরিক্ত অংশ যেটা যুক্ত হয়েছে এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রত্যয়। তাহলে অতিরিক্ত অংশটার নাম হচ্ছে প্রত্যয়, এটা আমরা বুঝলাম। এখন অতিরিক্ত অংশটা হয় মানে এটার নামই হচ্ছে প্রকৃতি। তার মানে অতিরিক্ত অংশটা যার সাথে যুক্ত হয় তার নামে কি বলেন? তার নাম হচ্ছে প্রকৃতি। তার মানে ওই ক্ষেত্রে প্রকৃতি ওইটা, আর এই ক্ষেত্রে প্রকৃতি হচ্ছে এইটা। কথা কি বুঝতে পারছেন? অতিরিক্ত অংশ যার সাথে যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। এখন খেয়াল করেন এখানে প্যাচটা কোথায়। এই যে প্রকৃতি, এখন এই সরকার শব্দটা কি? সরকার শব্দটা একটা নাউন শব্দ। কি শব্দ এটা? নাউন শব্দ না? তো তার মানে কি এটা একটা নাম প্রকৃতি। বলেন এটা কি? এটা একটা নাম প্রকৃতি। আর এখানে দেখেন এই যে কর, এই করটা কি? করটা হচ্ছে একটা ক্রিয়ামূল। তার মানে এটার নাম কি? এটার নাম একটা ক্রিয়া প্রকৃতি। এটার নাম কি বলেন? ক্রিয়া প্রকৃতি। তাহলে এটা হচ্ছে নাম প্রকৃতি, আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ওকে, এখন দেখেন এই যে নাম প্রকৃতি, এটার আরেকটা নাম আছে অল্টারনেটিভ। সেটা কি? এটা হচ্ছে প্রাতিপদিক। বলেন নাম কি? নামটা হচ্ছে প্রাতিপদিক। মানে কি ভাই? মানে ব্যাপারটা কি? জি ভাই বুঝছি। ওকে, প্রাতিপদিক। এখন আসেন প্রাতিপদিক জিনিসটা কি? প্রাতিপদিক মানে হচ্ছে বিভক্তিহীন নাম শব্দ। কিন্তু পরীক্ষা অনেকবার পরীক্ষা আসছে, বিভক্তির নাম শব্দ কি বলে? প্রাতিপদিক। এই যে দেখেন বিভক্তির নাম শব্দ, সরকার, যদি বলি আমি ধর্ম, কলম, বলদ, ঠিক আছে, এগুলো হচ্ছে কি বিভক্তির নাম শব্দ। আর বিভক্তির নাম শব্দকে কি বলে? বিভক্তির নাম শব্দকে বলে, এটা হচ্ছে প্রাতিপদিক। কনসেপ্টটা কি ক্লিয়ার? তাহলে এটা আশা করি বুঝছেন। আচ্ছা, এখন দেখেন এই যে ক্রিয়া প্রকৃতি, এইটারও কিন্তু একটা অল্টারনেটিভ নাম আছে। সেটা কি? এটার নামই হচ্ছে ধাতু। ক্রিয়া প্রকৃতির নামই অল্টারনেটিভ নাম কি বলেন? ধাতু। ওকে ফাইন। সাউন্ড অফ হয়ে যায়? সাউন্ড তো অফ হয়ে যাওয়ার কথা না। হ্যালো, আসসালামু আলাইকুম। সাউন্ড কি অফ হয়ে যাচ্ছে? আমাকে একটু জানান তো সাউন্ড। আচ্ছা, একজন বলছে স্যার বিভক্তির নাম শব্দকে যদি প্রাতিপদিক বলে তাহলে বিভক্তি যুক্ত শব্দকে কি বলে? বিভক্তি যুক্ত শব্দকে বলবে পদ। বিভক্তি যুক্ত শব্দকে কি বলে? পদ বলে না? এটা পড়ছেন না আপনারা? বিভক্তি যুক্ত শব্দকে বলে পদ। আচ্ছা ঠিক আছে, সাউন্ড প্রবলেম হচ্ছে, কি বলেন? মাঝে মাঝে অফ হয়ে যায়। আচ্ছা ওয়েট।
আমি আসলে বুঝবো কেমনে যে সাউন্ডটা অফ হয়ে যায় কি যায় না, এটার জন্য একটা ওয়ে আছে। এটা হচ্ছে ওকে ফাইন, সাউন্ড অফ হয়ে গেলে এখন আমি নিজেই বুঝবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা বুঝলাম আর কুরি এটাও আমরা বুঝলাম, এই দুটো আমরা ক্লিয়ার করলাম যে সরকারি কোনটা আর কুরি কোনটা, এটা আমরা ক্লিয়ার করছি। ঠিক আছে, সরকারি কোনটা আর কুরি কোনটা এটা আমরা ক্লিয়ার করছি। এই যে নাম প্রকৃতি বা এইটার সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে, নাম প্রকৃতি বা প্রাতিপদিকের সাথে যে প্রত্যয়টা যুক্ত হবে তার নাম কি? তদ্ধিত প্রত্যয়। আর ক্রিয়া যুক্ত হবে এই সাউন্ডের প্রবলেম হচ্ছে, আমি নিজেও শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এখন কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু জানান তো। এখন কি সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জানান তো এখন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ারলি। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ, নাও ক্লিয়ার। ওকে ফাইন। আচ্ছা ওকে ফাইন, ঠিক আছে ওকে। তাহলে ক্লাস কন্টিনিউ করি আমরা, আসেন। তাহলে ব্যাপারটা হচ্ছে, দেখেন এইটা হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপদিকের সাথে যে প্রত্যয় যুক্ত তার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর এই যে ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে তার নাম কি? তার নাম হচ্ছে কৃত প্রত্যয়। ক্রিয়া প্রকৃতি বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হবে তার নাম কি? তার নাম হচ্ছে কৃত প্রত্যয়। আচ্ছা, তাহলে এটাও বুঝলাম এটাও বুঝলাম, এই দুটো আমরা বুঝলাম। এখন আমরা বুঝছি, আচ্ছা এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এটা হচ্ছে কৃত প্রত্যয়, এটা আমাদের ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এই যে তদ্ধিত প্রত্যয় এইটা, এই অংশটা, আর এই যে এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে নাম প্রকৃতি বা প্রাতিপদিক। আর এই যে কৃত প্রত্যয় এইটা, আর এই অংশটার নাম হচ্ছে ক্রিয়া প্রকৃতি বা ধাতু। এখন এই দুইটা মিলে যে মূল শব্দটা হয়েছে, যেটা পরীক্ষার হলে প্রশ্নে দেওয়া থাকবে, এইটা বা এইটা, এই যে পরীক্ষার হলে যে প্রশ্নটা দেওয়া থাকবে এইটার নাম কি? ওকে, পরীক্ষার হলে যে প্রশ্নটা দেওয়া থাকে যদি সেটা তদ্ধিত প্রত্যয় যোগে তৈরি শব্দ হয় তাহলে এই পদটার নাম হচ্ছে তদ্ধিতান্ত পদ। তদ্ধিতান্ত পদ, যদি এই পদটা মানে পরীক্ষার হলে দেওয়া থাকে এবং এটা যদি মানে তদ্ধিত প্রত্যয় যোগে হয়, আর এটা যদি কৃত প্রত্যয় যোগে হয় তাহলে এটার নাম হচ্ছে কৃদন্ত পদ। কৃত প্রত্যয় যোগে হলে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কৃদন্ত পদ। আশা করি বুঝছেন। এটার নাম হচ্ছে তদ্ধিতান্ত পদ, এটার নাম হচ্ছে কৃদন্ত পদ। এখন পরীক্ষার হলে প্রশ্ন আসবে কিভাবে? পরীক্ষা হলে এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকলে এই দুটো আপনাকে লিখতে হবে, অথবা এটা দেওয়া থাকবে এই দুটো আপনাকে লিখতে হবে, এই হচ্ছে ফ্যাক্ট। এখন তাহলে কোনটার নাম কি, কোনটা কৃদন্ত পদ, কোনটা তদ্ধিতান্ত পদ? আশা করি এই ব্যাপারগুলো মোটামুটি আপনারা বুঝছেন। কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ, ঠিক আছে, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আশা করি এইটা মোটামুটি আপনারা
একটু বুঝে গেছেন, ঠিক আছে, কোনটা কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয়। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে আমি বের করব কিভাবে সেটা বলেন। আচ্ছা, পরীক্ষার হলে কিভাবে বের করব সেইটা আমরা বের করা শিখাচ্ছি, কিন্তু তার আগে আপনাদের মনে আরো কিছু প্রশ্ন আছে, সেটা একটু ক্লিয়ার করে নিই। আপনাদের মনের আরো কিছু প্রশ্ন থাকতে পারে, স্যার এই প্রকৃতি প্রত্যয় কত প্রকার? ওকে, ব্যাপারটা হচ্ছে এখানে প্রশ্ন দুইটা, একটা হচ্ছে প্রকৃতি কত প্রকার, একটা হচ্ছে প্রত্যয় কত প্রকার। প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি দুই প্রকার কেন? কারণ আমি দেখতে পারতেছি এখানে এই যে এটাও প্রকৃতি আবার এইটাও প্রকৃতি, কিন্তু এটা নাম প্রকৃতি আর এটা ক্রিয়া প্রকৃতি। তার মানে প্রকৃতি কত প্রকার? দুই প্রকার। আবার প্রত্যয় কত প্রকার? এটাও দুই প্রকার। একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে ভাই পরীক্ষার হলে একটা ওয়ার্ড দেখে আমি কেমনে বুঝবো যে এই শব্দটা কি কৃত প্রত্যয় সাধিত শব্দ নাকি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন আপনাদের মনের মধ্যে। সে হচ্ছে স্যার ধরেন আমার পরীক্ষার হলে দিল যে দর্শন, এখন দর্শন এটা কি কৃত প্রত্যয় সাধিত শব্দ না তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? এটা আমি প্রকৃতি প্রত্যয় না জেনে আমি কেমনে বুঝবো যে এটার প্রকৃতি প্রত্যয়টা কি, বা এটা কি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ না কৃত প্রত্যয় সাধিত শব্দ? বা ধরেন আমি বললাম যে দর্শন, আমি কয়েকটা শব্দ দিই, ধরেন আমি বললাম যে ঢাকায়, অথবা বললাম আমি যে কোথায় হইতেছে শব্দটা অনেক ডিস্টার্ব করতেছে। ওকে, ধরেন আমি বললাম যে দর্শন, ঢাকায়, যদি বলি জমিদার, ঠিক আছে, যদি বলি জমিদার, ওকে জমিদার, তাহলে দর্শন, ঢাকায়, জমিদার, ঠিক আছে। আমি যদি বলি কর্তা, তাহলে এই যে শব্দগুলো, এখন এই শব্দগুলোর কোনটা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ এইটা আমরা বুঝবো কেমনে? এখন এটা বুঝার ওয়েটা হচ্ছে মনে রাখবেন, এটা বুঝার ওয়েটা হচ্ছে মনে রাখবেন পরীক্ষার হলে যে প্রশ্নটা দেয়া থাকবে সেটার থেকে যদি সিম্পলি মূল শব্দ পারেন, সিম্পলি যদি মূল শব্দটা বের করতে পারেন তাহলে সেটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, এবং যদি সেটা সচরাচর ব্যবহার করেন এমন শব্দ হয়, ঠিক আছে, সহজেই বের করা যাবে এবং সচরাচর ব্যবহার করেন এমন শব্দ হলে সেটা কি? সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। যেমন দেখেন, যেমন আমি যদি বলি, খেয়াল করেন, এই যে ঢাকাই, ঢাকাই শব্দের মূল শব্দ হচ্ছে কি? মূল শব্দ হচ্ছে ঢাকা, আর তারপরে অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে আই। তাহলে এই যে মূল শব্দটা, এই মূল শব্দটা কি সচরাচর ব্যবহার করি না আমরা এবং সহজেই বের করা যাচ্ছে না? তার মানে কি? তার মানে এটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। এই যে জমিদার, জমিদার শব্দের মূল শব্দটা কি? জমিদার শব্দের মূল শব্দ জমি, তাহলে জমি শব্দটা কি সচরাচর ব্যবহার করি না আমরা এবং সহজেই বের করা যাচ্ছে না? যাচ্ছে। এরপর হচ্ছে অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে প্রত্যয়, সেটা হচ্ছে দ্বার। কিন্তু দেখেন দর্শন, দর্শনের মূল শব্দ কি? দর্শন, দর্শক, কি? দর্শনের মূল শব্দটা হচ্ছে দৃশ, এটা সহজেই বের করা যায় না। তাও আপনার যদি আগে থেকে পড়া থাকে তাইলে আপনি বের করতে পারবেন যে দর্শনের মূল শব্দ দৃশ। কথা বুঝতে পারছেন? আর এটা সচরাচর ব্যবহার আমরা করি না, সুতরাং এটা কি? এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। তার মানে এই দুটো হচ্ছে তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। আর দর্শন আর কর্তা, এটা হচ্ছে কর্তা কেন মানে কৃত প্রত্যয়। খেয়াল করেন, কর্তার মূল শব্দ কি? কর। কর্তার মূল শব্দ কি? কর নাকি কর্ত, মানে কি? কর্তার মূল শব্দ হচ্ছে ক্রি, কর্তার মূল শব্দ হচ্ছে ক্রি। তো ক্রিটাকে আপনি সচরাচর ব্যবহার করেন? ব্যবহার করেন না, এবং এটার মূল ধাতুটাও জানা না থাকলে বের করাটা ইজি না। তো তার মানে দর্শন বা কর্তা এটা হচ্ছে কৃত প্রত্যয়। বলেন দর্শন বা কর্তা এটা কি প্রত্যয়? এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। এটা কি? এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। আমার কথা কি বুঝতে পারছেন? জিনিসটা কি বুঝতে পারছেন? আপনি একটু জানান। এটা হচ্ছে কৃত প্রত্যয় সাধিত শব্দ। তাহলে কোনটা কৃত প্রত্যয় সাধিত শব্দ, কোনটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? ক্যামেরার মধ্যে আসেন, বাইরে চলে যাচ্ছেন মাঝে মাঝে। আরে ক্যামেরার বাইরে আমি চলে যাই, ওটা সমস্যা নাই। লেখা দেখতে পারতেছেন কিনা এটা হচ্ছে কথা। আমি ক্যামেরার বাইরে যাই, ওটা সমস্যা নাই। আপনি লেখা বুঝতে পারতেছেন কিনা এবং লেখা দেখতে পারতেছেন কিনা এটা হচ্ছে কথা। এটুকু কি বুঝছেন? স্যার বুঝছি 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 ভাই, রুটের ব্যবহার বুঝি না। আরে এতবার বললাম এটা রুট না, এটা হচ্ছে ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন সবসময় ক্রিয়ামূলের পূর্বে বসবে। কৃত প্রত্যয় সাধিত যে কোনো শব্দের পূর্বে ধাতু চিহ্ন বসবে, অন্য কোথাও বসবে না। শেষ কাহিনী, খালাস। বুঝতে পারছেন? ওকে ফাইন। স্যার ক্লাসের নাম্বারগুলো ঠিক করে দিন। আচ্ছা আজকে ক্লাসের পরে দিব না, আজকে ক্লাসের পরে ক্লাসের নাম্বারগুলো ঠিক করে দিব। ওকে ফাইন। এবার দেখেন যেটা বলতেছিলাম সেখানে যাই। তাহলে ব্যাপারটা হচ্ছে কোনটা কৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটা তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ, আশা করি এইটা আপনারা বুঝবেন। হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে, দুই একটা কেসে এই যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেমের ব্যতিক্রম হতে পারে। দুই একটা কেস, যেমন আমি যদি বলি মাতা, এখন মাতার ক্ষেত্রে কিন্তু মূল শব্দটা হচ্ছে মা, এবং মূল শব্দটা হচ্ছে মা এবং তারপরে যুক্ত হয়েছে ট্রিচ। কথা বুঝতে পারছেন?
ত্রিশ বা তা হোয়াটএভার। এখন মা এটা কিন্তু মূল শব্দ এবং সচরাচর ব্যবহার করা হয়। সো লজিক্যালি এটা আপনার কাছে মনে হবে যে এটা তদ্ধিত প্রত্যয়, কিন্তু আসলে এটা কিন্তু কৃত প্রত্যয় সাধিত শব্দ। কথা বুঝতে পারছেন? মাতা শব্দের এটা কিন্তু কৃত প্রত্যয় সাধিত শব্দ। তো এটা একটু মনে করেন ব্যতিক্রম, ঠিক আছে? তো এরকম দুই একটা আছে, বাট মানে বেসিক্যালি আমি যেটা শিখেছি ওই সিস্টেম পড়লে আপনার সবগুলো হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন আচ্ছা ওকে, কর্তার মূল ধাতুটা হচ্ছে ক্রি। কর্তার মূল ধাতু হচ্ছে ক্রি, আর ক্রি এর পর হচ্ছে মূল শব্দটা হচ্ছে তিত, ত্রিচ, ক্রি যোগ ত্রিচ, এটা হচ্ছে কর্তা। আচ্ছা যাই হোক, তাহলে কৃত প্রত্যয় কোনটা তদ্ধিত প্রত্যয় কোনটা এটা সহজে বের করার আমরা কিভাবে শিখবো এটা শিখে গেছি। এখন কথা হচ্ছে ভাই পরীক্ষার হলে, এখন পরীক্ষার হলে আমাদের কিভাবে প্রশ্ন আসে সেটা হচ্ছে কথা। পরীক্ষার হলে প্রশ্ন আসে এরকম যে মনে করেন দর্শন একটা শব্দ দিল, দিয়া বললো যে এটার প্রকৃতি প্রত্যয় কোনটা, তার মানে এই অংশ এবং এই অংশ, এই দুইটা হচ্ছে আপনাকে বের করতে হবে। ঠিক আছে, এই দুইটা অংশ আপনাকে বের করতে হবে। আচ্ছা, এখন এটা বের করবেন কিভাবে? দেখেন এখানে দুইটা অংশ, মানে এখন প্রথমে আমি আলোচনা করবো হচ্ছে কৃত প্রত্যয় নিয়ে। আমি প্রথমে আলোচনা করবো কি নিয়ে জানেন? আমি প্রথমে আলোচনা করবো হচ্ছে এই যে এইটা নিয়ে, এইটা নিয়ে আলোচনা করব। তারপরে আমি এটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে আলোচনা করবো এই অংশটা নিয়ে। এখন এই অংশের পরীক্ষা হলে দেওয়া থাকবে এইটুক, আর এইটুক আমাকে বের করতে হবে। এখন এইটুকের মধ্যে এই যে এইটুক নিয়ে আমার আগের আলোচনা, এখন আলোচনা করবো আমি এইটুক নিয়ে, তারপর ওইটা নিয়ে আলোচনা করবো। তো এইটা কি? এইটা হচ্ছে দেখেন কর একটা ক্রিয়ামূল। এখন এরকম দর্শন দেওয়া আছে, তো দর্শনের ক্রিয়ামূলটা কি হবে? তো এখন এটা বুঝবেন কেমনে? এখন ব্যাপারটা হচ্ছে এটা বুঝার জন্য আপনাকে কি করতে হবে জানেন? এখন আপনাকে এটা বোঝার জন্য মানে প্রত্যেকটা শব্দের ক্রিয়ামূল কি কি এই বিষয়ে গভীর ধারণা রাখতে হবে। এখন টু বি অনেস্ট, প্রত্যেকটা শব্দের ক্রিয়ামূল বের করাটা খুবই একটা টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। এবং এটা সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আমার মনে হয় না এটা বাংলাদেশে কারো আছে, মানে কারো নাই। নট ইভেন মানে নট ইভেন মনে করেন যে বাংলা একাডেমির যে মহাপরিচালক বা বাংলা একাডেমির যারা এই গ্রন্থ বা অভিধান প্রণয়নের দায়িত্বে আছেন, মোস্ট অফ দেম, তাদের ক্ষেত্রেও না। ব্যাপারটা হচ্ছে এখানে মূল থিমটা হচ্ছে মানে একটা শব্দের মূল অংশটা, এটা মূল ধাতুটা কি, এটা বের করাটা খুবই টাফ। তো এই ক্ষেত্রে আমি একটা ট্রিক্স বের করছি। ট্রিক্সটা কি? পরীক্ষার হলে যে ট্রিক্সটা দিয়ে, ট্রিক্স মানে কি স্যার? ট্রিক্স কোনো মানে নাই, মনে রাখবেন প্রত্যয়ের কোনো মানে হয় না। সিম্পল হিসাব, প্রত্যয়ের কোনো মানে হয় না, প্রত্যয় মানে অতিরিক্ত অংশ। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আমি একটা ট্রিক্স বের করেছি। ট্রিক্সটা হচ্ছে এই যে এই অংশটা তো মনে করেন ক্রিয়ামূল বা ধাতু, তাই না? এই অংশটা কি? ধাতু। আর এটা হচ্ছে প্রত্যয়, আর এটা হচ্ছে পরীক্ষা দেওয়া। এখন আমি প্রথমে প্রায় 55টার মতো ধাতুমূল আমি বের করছি, যেটা আমি স্টুডেন্টদেরকে শিখাই। 55টার মতো ধাতুমূল মানে ক্রিয়ামূল। এখন এই 55টা ক্রিয়ামূল যদি আপনার মাথায় থাকে, তাইলে কৃত প্রত্যয় বের করাটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে ভাই কেমনে 55টা ক্রিয়ামূল বের করলে কৃত প্রত্যয় বের করা ইজি হয়ে যাবে কেমনে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ধাতু বা ক্রিয়ামূল দিয়ে অ্যাপ্রক্সিমেটলি প্রায় ধরেন 10টা করে গড়ে মানে ওয়ার্ড তৈরি করা যায়, বা ধরেন 5টাই তৈরি করা যায়, ধরলাম আমি 5টা। তো 5টাও যদি হয় তাহলে 55 × 5 মানে অ্যাপ্রক্সিমেটলি প্রায় 300 ওয়ার্ড। ঠিক আছে, প্রায় 300 ওয়ার্ড কৃত প্রত্যয়ের আপনি ইজিলি মুখস্থ করতে পারতেছেন, যেগুলো পরীক্ষায় বেশি আসে, যেগুলো পরীক্ষায় কি বেশি আসে। এবার আসেন বইতে যেগুলো আছে ওগুলো মুখস্থ করবো। আচ্ছা না, এটা মুখস্থ করবেন না, এটা মুখস্থ করবেন অবশ্যই, বাট মুখস্থ করবেন এটা একটা ট্রিক্স আছে, ট্রিক্স দিয়ে মুখস্থ করবেন। কিভাবে মুখস্থ করবেন সেটা আমি দেখাচ্ছি। বেদনা এটার মূল শব্দ কি? এই তো দেখছেন, বেদনা শব্দের মূল শব্দ কি? বেদনা শব্দের মূল শব্দ হচ্ছে বিদ। বিদ মানে আমি কেমনে জানলাম? আমার এগুলো প্র্যাকটিস করা আছে এই জন্য পারলাম, নইলে পারতাম না। কথা বুঝতে পারছেন? এখন এটা বুঝলাম কেমনে। আচ্ছা 54 বা 55টা হোয়াটএভার, তা আমরা এগুলো কিভাবে পড়বো আসেন। এটার জন্য ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে কয়েকটা ধাতুমূল একটু পড়াই। যেমন মনে করেন এক নম্বর হচ্ছে চোখে দেখা সম্পর্কিত যত শব্দ আছে, যেমন যেমন মনে করেন দর্শন অথবা দৃশ্য অথবা দর্শক অথবা দর্শনীয়, দর্শনীয় অথবা দর্শনীয় অথবা দৃশ্যমান অথবা দৃশ্যমান অথবা দৃষ্ট অথবা দৃষ্টি অথবা দৃষ্টান্ত অথবা দ্রষ্টব্য অথবা
মানে দর্শন, দৃশ্য, দর্শক, দর্শনীয়, দৃশ্যমান, দৃষ্ট, দৃষ্টি, দৃষ্টান্ত, দ্রষ্টব্য, এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা হচ্ছে দৃশ। এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা কি বলেন? সবগুলোর জন্য মূল ধাতুটা হচ্ছে দৃশ। কথা বুঝতে পারছেন? এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে দৃশ। আচ্ছা, এবার আসেন 2 নম্বর। 2 নম্বর হচ্ছে কানে শোনার সম্পর্কিত যত শব্দ আছে। মানে পরীক্ষার হলে দর্শন, দৃশ্য, দর্শক, দর্শনীয়, দৃশ্যমান, দৃষ্টি, দৃষ্ট, দ্রষ্টব্য, দৃষ্টান্ত যাই বলুক, প্রকৃতি কি দাবেন? প্রকৃতি দাগাবেন হচ্ছে দৃশ। আচ্ছা, এরপর আসেন। এরপর হচ্ছে কানে শোনা সম্পর্কিত শব্দ, যেমন যেমন মনে করেন শ্রবণ, শ্রবণ, শ্রোতা, শ্রুত, শ্রুতি, শ্রবণ, শ্রোতা, শ্রুত, শ্রুতি, শ্রাব্য, শ্রবণীয়, শ্রাব্য, শ্রবণীয়, শ্রবণ, শ্রোতা, শ্রুত, শ্রুতি, শ্রাব্য, শ্রবণীয়, শ্রাব্য, শ্রবণীয়, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে শ্রু। এগুলো সবগুলোর জন্য মূল ধাতু কি? মূল ধাতু হচ্ছে শ্রু। একজন বলছে স্যার শ্রাবণী এটা হবে? উত্তর হচ্ছে না। শ্রাবণী কি মানে শ্রাবণ কি কানে শোনা সম্পর্কিত? শ্রাবণী বলতে বোঝায় শ্রাবণ মাস সম্পর্কিত। কথা বুঝতে পারছেন? শ্রাবণী দ্বারা বোঝা যাচ্ছে শ্রাবণ মাস সম্পর্কিত, শ্রাবণী। ঠিক আছে ভাইয়া, ক্যামেরাটা সম্ভবত ম্যানুয়ালে রয়েছে, তাই ঘোরা হচ্ছে একটু পরপর, যদি দেখতেন বিষয়টা। না না, ক্যামেরাটা ম্যানুয়ালে না, ক্যামেরাটা অটো ফোকাস দেওয়া আছে, এই জন্যই মানে ঘোলা হচ্ছে। অর্থাৎ আমি যখন এখান থেকে বের হয়ে যাচ্ছি তখন ক্যামেরাটা একবার ফোকাস নিচ্ছে, আবার যখন আমি আসতেছি তখন আমার দিকে ফোকাস করতেছে। কথা বুঝতে পারছেন? যদি আমি বরঞ্চ ম্যানুয়াল করে দেই তাইলে বরঞ্চ, আচ্ছা দাঁড়ান ম্যানুয়ালি করে দিই। ম্যানুয়াল করে দিলে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে পুরো 100% ক্লিয়ার মানে ইয়া থাকে না। ম্যানুয়াল ফোকাস দিয়ে দিছি, এখন আর প্রবলেম হবে না। এখন যদি ক্লিয়ার থাকে তাহলে তো সমস্যা নাই আর। আচ্ছা ওকে, তাহলে এবার দেখেন, এবার হচ্ছে ব্যাপারটা হচ্ছে এবার দেখেন তাহলে শ্রবণ, শ্রোতা, শ্রুত, শ্রুতি, শ্রাব্য, শ্রবণীয়, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে শ্রু। এরপর আসেন, এরপর হচ্ছে কথা বলা সম্পর্কিত যত শব্দ আছে, যেমন যেমন মনে করেন বচন, বচন, বাচ্য, বাচ্য, বচনীয়, বচন, বাচ্য, বচনীয়, বচনীয়, বক্তা, বক্তা, বক্তব্য, বচন, বাচ্য, বচনীয়, বক্তা, বক্তৃতা, বক্তৃতা, বক্তব্য, এগুলো সবগুলোর জন্য উক্ত, উক্তি, বক্তৃতা, উক্ত, উক্তি, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে বচ। সবগুলোর জন্য মূল ধাতু কি বলেন? মূল ধাতু হচ্ছে বচ। মানে যাই বলুক, যদি বচন, বচনীয়, বাচ্য, বক্তা, বক্তৃতা, বক্তব্য, উক্ত, উক্তি এগুলো থাকে, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে বচ। মূল ধাতু হচ্ছে কি বলেন? এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে বচ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা ওকে ফাইন, ধন্যবাদ, ক্লিয়ার এখন। ঠিক আছে ওকে, তাহলে বচন, বাচ্য, বচনীয়, বক্তা, বক্তৃতা, বক্তব্য, উক্ত, উক্তি এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে বচ। এরপর 4 নাম্বার। 4 নাম্বারে যে এগুলো কিন্তু মেইন বইয়ের মধ্যে আছে, যাদের কাছে আমার বইটা আছে আপনারা চাইলে বইটা খুলে প্রকৃতিতত্ত্ব অধ্যায়ে আপনি দেখেন এই ধরনের আলোচনাগুলো আমি করেছি। এরপরে কি আছে? এরপরে মনে করেন সৃষ্টি সংক্রান্ত যত শব্দ আছে, সৃষ্টি, যেমন যেমন মনে করেন সৃষ্ট, যদি বলি সৃষ্ট, সৃষ্টি, সৃষ্ট, সৃষ্টি, সৃজন, সৃষ্ট, সৃষ্টি, সৃজন, সৃজনশীল, সৃষ্ট, সৃষ্টি, সৃজন, সৃজনশীল, স্রষ্টা, সৃজনশীল, স্রষ্টা, স্রষ্টব্য, স্রষ্টা, স্রষ্টব্য, এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা হচ্ছে সৃজ। এগুলো সবগুলোর জন্য মূল ধাতু কি বলেন? মূল ধাতু হচ্ছে সৃজ। সৃষ্ট, সৃষ্টি, সৃজন, সৃজনশীল, স্রষ্টা, স্রষ্টব্য, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু কি বলেন? মূল ধাতু হচ্ছে সৃজ। কনসেপ্ট ক্লিয়ার? এগুলো হচ্ছে মূল ধাতু হচ্ছে, এগুলো হচ্ছে সৃজ। আচ্ছা এরপর আসেন, এরপর হচ্ছে যদি বলি সৃজ, এরপরে দেখেন, এরপরে মনে করেন চলা সম্পর্কিত যত শব্দ আছে, যেমন যেমন মনে করেন গমন, গমন, গতি, গন্তব্য, গন্তব্য, গম্য, গমনীয়, গম্য, গমনীয়, গমন, গতি, গন্তব্য, গম্য, গমনীয়, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে বট। সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে গম। ঠিক আছে, সবগুলোর জন্য মূল ধাতু কি? সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে গম।
স্যার কবি পরিচিতি আপনি যেগুলো দিচ্ছেন ওগুলো যথেষ্ট নাকি বাকি সব পড়তে হবে? আমি যেগুলো দিচ্ছি ওগুলোই যথেষ্ট, এবারে কিছু লাগবে না। আচ্ছা এবার দেখেন, তাহলে গমন, গতি, গন্তব্য, গম্য, গমনীয়, গম, এগুলো সবগুলো হচ্ছে মূলত হচ্ছে গম। আচ্ছা এরকম আমি যদি বলি, এরকম মনে করেন খাওয়া সম্পর্কিত যদি শব্দ আছে, যেমন যেমন মনে করেন ভোজন, ভোজন, ভোজ্য, ভোজ্য, ভোজনীয়, ভোজনীয়, তারপর হচ্ছে ভোজন, ভোজ্য, ভোজনীয়, ভোগ্য, ভোজনীয়, ভোগ্য, ভোগ, ভোগ্য, ভোগ, ভোক্তা, ভোগ্য, ভোগ, ভোক্তা, ভুক্ত, ভোক্তা, ভুক্ত, ভুক্ত, ভুক্তি, ভুক্তি। তাহলে এবার খেয়াল করেন, ভোজন, ভোজনীয়, ভোজ্য, ভোজ্য, ভোগ্য, ভোগ, ভোক্তা, ভুক্ত, ভুক্তি, এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা হচ্ছে ভুজ। বলেন সবগুলোর জন্য মূল ধাতু কি বলেন? সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে ভুজ। ঠিক আছে, তাহলে ভোজন, ভোজ্য, ভোজনীয়, ভোগ্য, ভোগ, ভোক্তা, ভুক্ত, ভুক্তি, এগুলো সবগুলোর জন্য মূল ধাতু হচ্ছে ভুজ। আচ্ছা এরপর দেখেন, এই ভোজনের মতো কিন্তু আরেকটা আছে, অনেকটা সিমিলার এটার মতো, এবং সেটা হচ্ছে ভজন। এটা হচ্ছে ভোজন, আর আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ভজন। ভজন মানে বুঝেন, ভজন মানে হচ্ছে গুণগান করা, আর ভোজন মানে হচ্ছে খাওয়া। ভজন আর ভোজন কিন্তু এক না। ওই যে লালন ফকিরের একটা গান আছে, মানুষ ধরো মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। তার মানে কি, মানুষ ধরো আর মানুষ খাও? উত্তর হচ্ছে না, মানুষ ধরো মানুষের গুণগান করো। তাহলে এরকম ভজন, ভজ্য, ভজনীয়, ভজন, ভজ্য, ভজনীয়, দেন হচ্ছে ভক্ত, ভক্তি। ঠিক আছে, ভক্ত, ভক্তি, এগুলো সবগুলোর জন্য মূল ধাতুটা হচ্ছে ভজ। সবগুলোর জন্য মূল ধাতু কি? মূল ধাতু হচ্ছে ভজ। আর খাওয়া সম্পর্কিত এটার জন্য মূল ধাতু হচ্ছে ভুজ। খাওয়া সম্পর্কিত শব্দগুলোর জন্য ভুজ, আর সবগুলোর জন্য ভজ। আভাসিত শব্দের প্রত্যয় কোনটি? ইত। আভাসিত শব্দের মূল শব্দ হচ্ছে আভাস, আর তার সাথে যুক্ত হয়েছে ইত। ইত প্রত্যয়। স্যার এগুলা কি মুখস্থ করতে হবে? ওকে, ব্যাপারটা হচ্ছে দেখেন, এগুলা টু বি অনেস্ট আমার নিজেরই মুখস্থ নাই। একদম বিশ্বাস করেন, আমার নিজের এগুলো মুখস্থ নাই। আচ্ছা কিন্তু আমি পারি। এখন কথা হচ্ছে ভাই মুখস্থ নাই কিন্তু পারি, মানে ব্যাপারটা কি? মানে ব্যাপারটা হচ্ছে বারবার বারবার প্র্যাকটিস করতে করতে জিনিসগুলো আমার মাথার মধ্যে ঢুকে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, কথা বুঝতে পারছেন? এই জন্য জিনিসগুলো আসলে আপনাদেরকে আমি নিজেও মুখস্থ করার জন্য রিকমেন্ডেশন করি না। জিনিসগুলো আপনারা একটু রিডিং পড়েন, বারবার বারবার রিডিং পড়লে জিনিসগুলো থেকে যাবে। মুখস্থ করলে আপনার প্যাচ লাগবে, মুখস্থ করলে আপনি ভুলে যাবেন, কিন্তু বারবার যদি জিনিসটা বোঝেন যে ভজন যিনি করেন তিনি হচ্ছে আপনার ভক্ত। ভজন মানে আপনার গুণগান। তো যিনি আপনার ভজন করেন তিনি আপনার ভক্ত, আপনার ভক্ত আপনার ভক্তি করেন, আপনার ভক্তি তার জন্য ভজনীয় একটা ব্যাপার। তো এগুলো হচ্ছে বুঝার জিনিস। আর একটা ভজনীয়, একটা হচ্ছে ভোজনীয়, মানে খাবারের যোগ্য, এটা হচ্ছে ভোজনীয়। ভোগ্য মানে ভোগ করার যোগ্য, ভোগ মানে যে ভোগ করে সে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে কি, এগুলো মুখস্থ করার দরকার নেই, এগুলো হচ্ছে কি করবেন, এগুলো হচ্ছে মানে মনে করেন যে একটু বুঝে 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 বারবার রিডিং পড়বেন। ওকে ফাইন। আচ্ছা এখন আপনাদের কাজ কি, আমি আপনাদেরকে 7টা দেখাইলাম, 7টা 8টা 10টা দেখাইলাম। এখন আপনাদের কাজ হচ্ছে বইয়ের মধ্যে অনেকগুলো আছে, এই অনেকগুলো হচ্ছে একবার রিডিং দেওয়া। আপনাদের কাজ হচ্ছে বইয়ের মধ্যে অনেকগুলো আছে, এবং আশা করি আপনাদের সবার কাছে ধ্রুব বা টেক্কা, ধ্রুব বা অন্বেষণ বইটা আছে। সো বইয়ের মধ্যে, অন্বেষণ বইয়ের মধ্যে হচ্ছে 267 পেজ, ধ্রুব বইয়ের মধ্যে হচ্ছে 576 পেজ। একটু দেখেন এখানে অনেকগুলো আছে। আপনাদের কাজ হচ্ছে এগুলো হচ্ছে একটু রিডিং দেওয়া, জাস্ট রিডিং। এগুলো হচ্ছে জাস্ট, সরি এটা তো ম্যানুয়াল দেওয়া, ম্যানুয়াল দেওয়া থাকলে তো দেখতে পারবেন না। ওকে, এই যে দেখেন, এগুলো হচ্ছে আপনাদের ইয়াতে দেওয়া আছে। এখন আপনাদের কাজ হচ্ছে এগুলো কি, এই পৃষ্ঠায় এই যে যেগুলো আছে এগুলো হচ্ছে জাস্ট খালি রিডিং পড়বেন, জাস্ট রিডিং। বুঝতে পারছেন? জাস্ট রিডিং। এই পৃষ্ঠায় যা আছে এই পৃষ্ঠায়, আর হচ্ছে এখানে অল্প কয়েকটা আছে, 54টার মতো আছে। এই 54টা হচ্ছে জাস্ট রিডিং পড়বেন। আপনার কাজ কি বলেন? জাস্ট রিডিং, জাস্ট রিডিং, নো নিড টু মেমোরাইজ। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, বুঝতে পারছেন? জাস্ট রিডিং পড়বেন। আচ্ছা আপনাদেরকে আমি 1 মিনিট 2 মিনিট সময় দিলাম, আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিট সময় জাস্ট রিডিং পড়েন, জাস্ট রিডিং। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট পরে এই জিনিসটা পড়লে আপনার জন্য ধরতে সুবিধা হবে। 2 মিনিট জাস্ট একটু রিডিং পড়েন। এখন প্রশ্ন হচ্ছে স্যার যাদের কাছে নাই, ওকে, যাদের কাছে আপনার বই নাই, মানে অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আমার কাছে তো আপনার বই নাই ভাইয়া, আমি এখন কি করবো ভাইয়া? ওকে, আমার কাছে আপনার বই নাই ভাইয়া, আমি এখন কি করবো ভাইয়া? তো সেই ক্ষেত্রে তাদের জন্য যেটা বলবো,
সো তাদের জন্য যেটা বলবো, আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করেন। অর্থাৎ আপনারা আমার এখন কম্পিউটার স্ক্রিন, আপনারা এখন আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এভাবে করে আপনারা হচ্ছে প্রথমে যাবেন হচ্ছে সাউন্স বাংলা যে ফেসবুক গ্রুপটা আছে এখানে, সাউন্স বাংলা ফেসবুক গ্রুপটাতে গিয়ে তারপরে সাউন্স বাংলা ফেসবুক গ্রুপটাতে যাবেন। যাওয়ার পরে দেখবেন একটা সার্চ অপশন আছে, সার্চ বার আছে। সার্চ বারটা কোথায় আছে আমি দেখাই আপনাকে। এই যে দেখেন সার্চ বার, দেখছেন এই যে এখানে। তো এই সার্চ বারের মধ্যে ক্লিক করুন, ক্লিক করে লিখবেন প্রকৃতি ও প্রত্যয়, লিখবেন PROKRRITI, প্রকৃতি ও প্রত্যয়। ওকে, ঠিক আছে, সার্চ করবেন। সার্চ করলেই দেখবেন প্রকৃতি প্রত্যয়ের একদম মূল থিমটা চলে আসবে। এই যে প্রকৃতি প্রত্যয়ের, এই যে দেখছেন ছবিটা চলে আসছে। সো এখান থেকে আপনি রিডিং পড়ে নিন। ওকে, এইটা তারপরে পরের পেজ সব দেওয়া আছে এখানে। ওকে, আপনাদের যাদের কাছে বই নাই আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন। কনসেপ্ট ক্লিয়ার? আর যাদের কাছে আছে তারা তো বই থেকে দেখতে পারতেছেন। বুঝতে পারছেন? যাদের কাছে বই নাই তারা চাইলে এখান থেকে এভাবে করে দেখে নিতে পারেন। চাইলে আপনারা একটু দেখে নিন। আমি আপাতত স্ক্রিনের মধ্যে এটা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে আমি যখন আবার ক্লাস শেষ করব, মানে সরি 2 মিনিট পরে ক্লাস শুরু করব, তখন হচ্ছে আপনাদের এখানে নিয়ে নিব। আপাতত স্যার উক্তি দ্বারা কি বোঝায়? উক্তি না উক্ত। আচ্ছা উক্তি, হ্যাঁ উক্ত উক্তি। উক্তি মানে বোঝা যে হচ্ছে ওই যে বীজ বপন করা হয়েছে সেটা উঠতেছে এরকম উক্তি। কথা বুঝতে পারছেন? উক্ত বা উক্তি একই কথা। আচ্ছা, তো একটু ওয়েট করি সবাই, একটু আপনারা, আমি একটু মিউট করে দিই। ওয়েট। কি বলছেন ভাইয়া? পদত্যাগ পঞ্চমী তৎপুরুষ নয়, দ্বিতীয় তৎপুরুষ কেন হইলো? ক্যামেরা সেটিং আবার চেঞ্জ হলো কেমন আমার? ওয়েট। হ্যাঁ, এ ভাই ওয়েট, আমার ক্যামেরা সেটিং চেঞ্জ হয়ে গেছে।
ল্যাপটপের ব্যাটারি শেষ। একেবারে battery। এখন আবার ঠিক আছে। আরে ক্যামেরার মানে ব্যাটারি শেষ হয়ে গেছিল, পরে ব্যাটারি আবার আরেকটা ব্যাকআপ ছিল, ব্যাকআপটা লাগাইছি, বুঝতে পারছেন? ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেছিল। ওকে, তাইলে যেটা বলতেছিলাম, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 54টার মতো আছে। আশা করি আপনারা পুরোটা পড়েছেন, আশা করি আপনারা পুরোটা পড়েছেন। আচ্ছা স্যার, 40 মানে কি আছে? 40 মানে হচ্ছে চলছে এমন, 40 বুঝতে পারছেন? চলছে এমন। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম হচ্ছে আমাদের প্রকৃতি নিয়ে। এখন হচ্ছে আমাদের ম্যাজিক, মানে প্রকৃতি তো আমাদের একটা ধাপ করলাম, এইবার হচ্ছে আমাদের কি? এবার হচ্ছে আমাদের ম্যাজিক। স্যার আভাসিত শব্দের প্রত্যয় কোনটা? কি রে ভাই, আমি তো একটু আগেও বললাম এই কোশ্চেনটা। আভাসিত শব্দের প্রত্যয় হচ্ছে আভাস যোগ ইত, মানে ইত প্রত্যয়। এটা তো অধিক প্রত্যয় সাধিত শব্দ। আচ্ছা, এবার দেখেন, এবার এতক্ষণ আলোচনা করেছি আমরা কি নিয়ে? আমরা হচ্ছে প্রকৃতি নিয়ে। এবার আমরা আলোচনা করবো কি নিয়ে? এবার আমরা আলোচনা করবো প্রত্যয় নিয়ে। এতক্ষণ আলোচনা করেছি হচ্ছে প্রকৃতি নিয়ে, এবার আমরা আলোচনা করবো প্রত্যয় নিয়ে। ওকে, সো তো জাস্ট একটা ইয়ার রেখা কাটলাম, আমি দাগ দিলাম। ওকে, আসেন এরপর হচ্ছে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখন কাজ হচ্ছে কি, ভালো করে বুঝেন। এখানে আপনি দেখবেন বইয়ের মধ্যে দুইটা ছক আছে, আপনার দুইটা ছক আছে। বইয়ের মধ্যে একটা ছক আছে, একটা ছকের মধ্যে তিনটা পার্ট আছে এরকম। তো প্রথম পার্টটার মধ্যে লেখা আছে যে শব্দের শেষে যা উচ্চারিত হবে, শব্দের শেষে যা উচ্চারিত হবে। আর এরপরে দেওয়া আছে প্রত্যয়, আর এরপরে দেওয়া আছে কিছু উদাহরণ। কিছু উদাহরণ, ভালো করে জিনিসটা বুঝেন। খেলাটা এখনই এখনই কিন্তু আপনাদের মেইন খেলাটা, মেইন জিনিসটা হচ্ছে এখন বুঝার বিষয়। কথা বুঝতে পারছেন? স্যার কৃষ্টের ক্রিয়ামূল কোনটা হবে? কৃষ্টের ক্রিয়ামূল হচ্ছে কৃষ্টি, এটা হচ্ছে কৃষ। কৃষ্টের ক্রিয়ামূল হচ্ছে কৃষ, কৃষ যুক্তি কৃষ্টি। কৃষ কয়রিকার ক্রি মূর্ধনস কৃষ, এই যুগ। হিংসালু মানে কি? হিংসালু মানে হচ্ছে মানে হিংসা মনোভাব যুক্ত, হিংসা মনোভাব আছে এমন কেউ হিংসালু। যেমন দয়ালু, যার মধ্যে দয়া আছে। তো হিংসালু মানে কি? যার মধ্যে হিংসা আছে, এরকম। কথা বুঝতে পারছেন? হিংসালু মানে কি? যার মধ্যে হিংসা আছে, এরকম। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে উচ্চারিত, মানে উচ্চারিত শব্দ প্রত্যয়, এরপর হচ্ছে উদাহরণ। উচ্চারিত শব্দ প্রত্যয় উদাহরণ। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম যে শব্দের শেষে যদি উচ্চারিত হয় অন, তাহলে প্রত্যয় হবে অনট। শব্দের শেষে যদি উচ্চারিত হয় অন, তাহলে প্রত্যয় হবে অনট। আবার বলছি, শব্দের শেষে যদি উচ্চারিত হয় অন, তাহলে প্রত্যয় কি হবে? প্রত্যয় হবে অনট। মানে কি? মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি বলি দেখেন দর্শন, আমি যদি বলি দর্শন, অথবা গমন, অথবা সৃজন, অথবা
সৃজন অথবা আহ অথবা আমি যদি বলি বচন অথবা যোজন অথবা যোজন, তাহলে এবার খেয়াল করেন দর্শন, গমন, ভোজন, ভজন, সৃজন, বচন, যোজন ইত্যাদি ইত্যাদি অনেক শব্দ আছে। তো এই শব্দ ইত্যাদি আর অনেক শব্দ লিখতে পারতাম, আমি লিখলাম না, অল্প একটা শব্দ লিখছি। তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো লাস্টে কি আছে? অন আছে, অন। এখন এগুলোর প্রকৃতি কি হবে, কথাটা বুঝছেন? এগুলোর প্রকৃতি কি হবে? এখন এই প্রকৃতি কি হবে এটা কিন্তু আপনি একটু আগে পড়ছেন ছকের মধ্যে, একটু আগে আপনাকে যে 54টা ধাতুগুলো পড়াইছি না, ওটাই কিন্তু প্রকৃতি। তাহলে এবার চিন্তা করেন এই যে দর্শন, দর্শনের মূল প্রকৃতিটা কি একটু আগে পড়ছেন, সেটা হচ্ছে দৃশ। আচ্ছা, গমনের মূল ধাতু কি একটু আগে পড়ছেন, গমনের মূল ধাতু হচ্ছে গম। সৃজনের মধ্যে তো কি ভাই? সৃজনের মধ্যে তো একটু আগে পড়ছেন সৃজ। বচ। আচ্ছা, যোজনের মধ্যে তো কি এটা পড়েন নেই, একটু আগে পড়ে নেই, বাট ওই ছকের মধ্যে ছিল, চোরের মধ্যে। যোজনের মধ্যে তো হচ্ছে জুজ, যোজনের মধ্যে তো কি বলেন? জুজ। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার প্রকৃতি। আর এরপর হচ্ছে প্রত্যয়। প্রত্যয় কি? ভেরি ইজি। জিনিসটা কি? শব্দের শেষে এটা কি উচ্চারিত হচ্ছে, তার মানে প্রত্যয় এটা হবে, দ্যাটস ইট। তার মানে ভাই শব্দটার লাস্টে উচ্চারিত হচ্ছে অন, তার মানে হবে অনট। তার মানে কাহিনী খালাস, সেটা হচ্ছে দৃঢ় গণট। দৃঢ় গণট দর্শন, গমযোগ অনট গমন, ঠিক আছে, গমযোগ অনট গমন, ভুজযোগ অনট ভোজন, ঠিক আছে। তাহলে ভজন হচ্ছে কি? ভসযোগ অনট। সৃজন হচ্ছে কি? সৃজযোগ অনট। সৃজযোগ অনট। বচন হচ্ছে কি? বসযোগ অনট, ঠিক আছে। তারপর হচ্ছে যোজন হচ্ছে কি? যুজযোগ অনট, দ্যাটস ইট। মানে মনে করেন যে কি থাকলে কি হবে, আগে ওইটা বের করবেন, তারপরে খালি মনে করেন যে আলটিমেটলি বসাই দিবেন, দ্যাটস ইট। বসাই দিলে দেখবেন যে ইয়ে হয়ে যাচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? বাই সাউন্ড প্রবলেম, হ্যালো, আরে সাউন্ড প্রবলেম তো হবেই, দূর, এটা তো এতক্ষণ এখানে ছিলই না। ওকে, ওকে, সাউন্ড এখন ক্লিয়ার, সাউন্ড এবার ক্লিয়ার আছে। আচ্ছা, এবার দেখেন, তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে অন থাকলে অনট হবে, এটা হচ্ছে আমরা একটা রুলস দেখলাম। এখন হচ্ছে একটা রুলস দেখলাম, এবার আসলে আমরা আরো 2-4টা রুলস দেখি, এরকম এরকম আরো 2-4টা রুলস দেখি। আমি এটা মুছে দিলাম, আমি এটা মুছে দিলাম, ধরলাম আমাদের 1 নম্বর রুলস হয়ে গেছে। এবার আসলে আমি 2 নম্বর রুলস দেখাই। এবার আসলে আমি 2 নম্বর রুলস দেখাই। 2 নম্বর রুলস কি? 2 নম্বর 2 নম্বর রুলস হচ্ছে শব্দের শেষ যদি অক থাকে, অক, তাহলে প্রত্যয় হবে নক। অক থাকলে কি হবে? নক। বলেন, শব্দের শেষে যদি অক থাকে তাহলে প্রত্যয় কি হবে? প্রত্যয় হবে নক। দুমড়া ধাতুর আদিগণ কোনটা? উল্টা, ঘুরা, বইয়ে তো উল্টা দেওয়া, তো ঠিকই তো আছে, উল্টাই তো হবে। দুমড়া ধাতুর আদিগণ কোনটা? দয় রস্যকার আছে না, তাহলে রস্যকার থাকলে এটা কি হবে? রস্যও হবে না, উল্টা হবে না, ঠিকই তো আছে। আচ্ছা, আচ্ছা, এবার দেখেন ভাই, কি বলছেন স্যার? প্রত্যয় আর প্রকৃতি আরেকবার। আচ্ছা, দেখাচ্ছি, আরো অনেক উদাহরণ আছে, উদাহরণ দেখাচ্ছি, উদাহরণ দিয়ে দেখাচ্ছি। স্যার এগুলো যে প্রকৃতি প্রত্যয় সেটা বুঝবো কেমনে? আচ্ছা, ভালো কথা বলছেন। দর্শন শব্দটা যে প্রকৃতি প্রত্যয়, এটা বুঝবো কেমনে? কথা হচ্ছে, এটা পরীক্ষা হলে আপনাকে বলে বলে দেওয়া থাকবে যে এটার প্রকৃতিগত প্রত্যয়গত বিশ্লেষণ করো বা প্রকৃতিগত বিশ্লেষণ করো, ঠিক আছে? ওকে, ফাইন। তো আলটিমেটলি এটা যদি আপনার বলে দেওয়া থাকে তাহলে আলটিমেটলি ওইভাবে বের করতে হবে না। তাছাড়া হচ্ছে প্রত্যয়গুলো কি কি আছে বা প্রকৃতিগুলো কি কি আছে একটু প্র্যাকটিস করলে ওগুলো আপনার নখদর্পণে এমনি চলে আসবে। যেমন আমি কয়েকটা উদাহরণ দেখাই, দেখেন। এই যে শব্দের শেষে যদি অক থাকে তাহলে প্রত্যয় নখ হবে। যেমন দেখেন, আমি যদি বলি শিক্ষক, আমি যদি বলি শিক্ষক, অথবা আমি যদি বলি পাঠক, অথবা আমি যদি বলি দর্শক, অথবা আমি যদি বলি দর্শক, আমি যদি বলি স্মারক, ঠিক আছে, স্মারক, অথবা আমি যদি বলি স্মারক, আমি যদি বলি আহ ভাজক, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করেন, শিক্ষক, পাঠক, দর্শক, স্মারক, ভাজক, ঠিক আছে, ঠিক আছে, শিক্ষক, পাঠক, দর্শক, স্মারক, ভাজক, এরকম আরো আছে। তো যেমন মনে করেন কারক, আমি যদি বলি কারক, তাহলে এখন খেয়াল করেন এই যে শিক্ষক, এখন শিক্ষক শব্দের মূল শব্দ কি? শিক্ষক শব্দের মূল শব্দ হচ্ছে শিখ। শিক্ষক শব্দের মূল শব্দ হচ্ছে শিখ। আর তারপরে লাস্টে কি আছে? অক। অক্থাল প্রত্যয় কি হবে? নক। তাহলে শিখ যোগ নক, শিক্ষক, শেষ। আমি যদি বলি পাঠক, তাহলে পাঠকের মূলতন্ত্র কি আছে? পাঠকের মূলতন্ত্র হচ্ছে পট। তাহলে পট যোগ অক আছে লাস্টে, তার মানে নক হবে, শেষ। তার মানে পট যোগ নক, পাঠক, ঠিক আছে। আমি যদি বলি দর্শক, তাহলে কি হবে বলেন তো?
দৃশ যোগ নক দর্শক, শেষ। দৃশ যোগ নক দর্শক। আমি যদি বলি স্মারক, স্মারক কি হবে? সৃজ। স্মারক কি হবে? সৃজ। সৃজ যোগ নক স্মারক, শেষ। কথা বুঝতে পারছেন? ভেরি সিম্পল ভাই, ব্যাপারটা হচ্ছে জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। কনসেপ্টটা কি ক্লিয়ার? সরি, সৃজ না, শ্রী শ্রী। শ্রী যোগ নক স্মারক, ঠিক আছে? সৃজ তো হচ্ছে মানে সৃষ্টি করার সময় ব্যবহৃত হয়। আচ্ছা, একজন বলছে স্যার তাহলে জনক, এটা কি হবে? ওকে, জনক, জনকের মূল শব্দ হচ্ছে, জনকের মূল শব্দ হচ্ছে জনি। জনকের মূল শব্দ কি? জনকের মূল শব্দ হচ্ছে জনি। তো জনি যোগ নক জনক। কথা বুঝতে পারছেন? জনি যোগ নক জনক। ওকে, আচ্ছা, একজন বলছে স্যার ঘাতক, এটা কি? আচ্ছা, ঘাতকের মূল শব্দ হচ্ছে হন। ঘাতকের মূল শব্দ কি বলেন? হন। তাহলে হন যোগ নক ঘাতক। কথা বুঝতে পারছেন? ঘাতক, ঘাতি, হত্যা, মানে এগুলো কি হত্যা করা সম্পর্কিত শব্দ না? ঘাতক, ঘাতি, যেমন ঘাত মানে আত্মঘাতী শব্দ বলে না? তো ঘাতক, ঘাতি, তারপর হচ্ছে ঘায়েল, হনন, হত্যা, এগুলো সবগুলোর জন্য মূল শব্দ হচ্ছে হন। তাহলে হন যোগ নক। বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। ধারকের উদাহরণটা একটু দেখবেন। ধারকের মূল শব্দের মধ্যে ধারী দেওয়া। হ্যাঁ, ধারী ঠিকই তো আছে। ছকে ধৃ দেওয়া আছে না, ধৃ হবে না, ধারী হবে। ধারকের মধ্যে ধৃ দেওয়া আছে, ধৃ দেওয়া থাকলে ধারী হবে। ওকে স্যার, স্যার সৃজ অর্থ কি? সৃজের তো কোনো অর্থ নাই, আপনি মনে রাখবেন। এগুলো তো হচ্ছে মূল প্রকৃতি, এগুলোর তো কোনো অর্থ নাই। যে শিখ, এটার কোনো অর্থ নাই। পট, কোনো অর্থ নাই। জনি, হন, এগুলো অর্থ নাই। মূল শব্দ প্রকৃতি, এটার কোনো অর্থ হবে না তো। আর তাছাড়া ক্রিয়ামূলের ক্ষেত্রে এটার অর্থ হবে না। তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে ওটার অর্থ হবে। কথা বুঝতে পারছেন? ক্রিয়ার ক্ষেত্রে তো অর্থ হবে না। কথা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? আগের চেয়ে কি একটু ক্লিয়ার হয়েছে? জিনিসটা কি ধরতে পারছেন? আগের চেয়ে কি একটু ক্লিয়ার হয়েছে? জিনিসটা কি ধরতে পারছেন কিনা আমাকে একটু জানান তো। স্যার ঘাতক থেকে হন কিভাবে হয়? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকটা ক্লিয়ার। আচ্ছা ভাই, ঘাতক থেকে হন কিভাবে হয়? এই যে বললাম, ঘাতক, ঘাতি, হত্যা, হনন, এগুলা সব একই রিলেটেড ওয়ার্ড। যেমন কেন আপনি ঘাতক থেকে হন কিভাবে, এটা কেমনে বলেন? এই যে দেখেন, এই যে এখানে যখন পড়াইছি, তখন এই যে এখানে পড়াইছি না, বচন, বাচ্য, মানে কথা বলা রিলেটেড ওয়ার্ড। বচন, বাচ্য, বচনীয়, বক্তা, বক্তৃতা, বক্তব্য, এগুলো নয় বদিয়া, কিন্তু এটা কি উক্ত। তো উক্ত উক্তি, এটা কেমনে বচ হইলো? উক্ত উক্তির মূল ধাতু কি? বচ না, কেমনে হইলো? কারণ উক্ত উক্তি দ্বারাও তো কথা বলা বোঝাচ্ছে, বুঝাচ্ছে না? কথা বলা সম্পর্কিত শব্দের জন্য মূল ধাতুটা হচ্ছে বচ। এরকম ঘাতক, ঘাতি, ঘায়েল, তারপর হচ্ছে হত্যা, হরণ, এগুলোর জন্য মূল ধাতু হচ্ছে হন। কনসেপ্ট ক্লিয়ার? কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, পারতেছি পারতেছি পারতেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, জাগরিত, এটা কি হবে? জাগরি। জাগরি যোগ ইত, জাগরিত। জাগরিতর মূল ধাতু হচ্ছে জাগরি। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে ভাই। আমাকে কোশ্চেন, আপনার সামনে তো বই আছে, আপনি বই দেখে দেখে আমাকে প্রশ্ন করতেছেন। বই দেখে দেখে আমাকে প্রশ্ন করা লাভ আছে? আপনি প্র্যাকটিস করে পারেন কিনা, এটা হচ্ছে কথা। আমাকে প্রশ্ন করে আপনি আটকাইতে পারবেন না। পারবেন, একবারে পারবেন না তা না। হয়তো 20টা করলে প্রশ্ন করলে আবার কালে ভদ্রে দিয়ে একটা আমি আটকাবো, আটকে দিই পারি। আমি যে একদম সব পারি ব্যাপারটা এরকম না, সব মনেও থাকে না অনেক সময়। কিন্তু আমার ম্যাক্সিমাম আমি পারবো। কারণ কি? কারণ আমি তো এগুলো প্র্যাকটিস করছি এবং নিয়মিত প্র্যাকটিসের উপরে আছি। এই কারণে আমার এগুলো মাথার মধ্যে অটোমেটিক আছে, ঠোঁটের আগায় আছে। না আপনাদের ক্ষেত্রে আপনারা প্র্যাকটিস করে জিনিসটা বুঝেন কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। কথা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, তাহলে আসেন এরকম দেখেন। এগুলো হচ্ছে আমরা এখন কি দেখলাম, এই যে এখানে আমরা আরেকটা ছক দেখলাম, সেটা কি অক থাকলে নক হবে। তাহলে অক থাকলে নক হবে, এটার কিছু উদাহরণ দেখলাম। এবার আসেন আমরা আরেকটা উদাহরণে চলে যাই। অক থাকলে নক হবে, এটা তো আমরা দেখলাম। এবার আমরা আরেকটা উদাহরণে চলে যাই। আসেন, যেমন যেমন মনে করেন অক থাকলে নক হবে, এটা তো দেখলাম। এবার মনে করেন শব্দের শেষে যদি ত অথবা কয়ত অথবা দৈধ বা মূর্ধন্য স্বরের ট থাকে, তাহলে প্রত্যয় হবে কয়ত। শব্দের শেষে যদি ত, কয়ত, দৈধ, মূর্ধন্য স্বরের ট থাকে, তাহলে প্রত্যয় হবে কয়ত। কথা বুঝতে পারছেন? শব্দের শেষে কি বলছেন ভাইয়া? জেলে এর প্রকৃতি প্রত্যয় কি? জেলে, জেলে হচ্ছে ওই যে জাল, মূল শব্দ হচ্ছে জাল, জাল থেকে আসছে। জাল হচ্ছে একটা মূল শব্দ, তার মানে
এটা, এবং জাল আমরা সচরাচর ব্যবহার করি, তার মানে কৃত প্রত্যয় না, এটা তদ্ধিত প্রত্যয়। তার মানে জাল, জাল থেকে আসছে হচ্ছে ইয়া, জাল যোগ ইয়া, তার মানে ওয়ার্ডটা হয়ে গেছে কি জালিয়া। আর জালিয়াত থেকে পরে হয়েছে হচ্ছে মানে জেলে। ওই যে ধ্বনি পরিবর্তনের অভিশ্রুতি আছে না, জালিয়াত থেকে জেলে, মাছুয়ার থেকে মেছো, হাটুয়ার থেকে হেটো, ওই সিস্টেমে। কথা বুঝতে পারছেন? আচ্ছা স্যার, সব শব্দেরই কি প্রকৃতি প্রত্যয় থাকে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ডই প্রকৃতি প্রত্যয়গত বিশ্লেষণ করা যায়। আচ্ছা, ওকে, ওকে, এ পর্যন্ত আসলে বুঝছেন। এরপর দেখেন ত, কয়ত, দয়ত, মূর্ধন্য স্বর, এগুলো যদি থাকে তাহলে প্রত্যয় হবে কি? প্রত্যয় হবে কয়ত। যেমন কি, যেমন আমরা কিছু উদাহরণ দেখি যেগুলো লাস্টে এরকম আছে। যেমন মনে করেন আমি যদি বলি গীত, আমি যদি বলি গীত, অথবা আমি যদি বলি দেখেন মুক্ত, মুক্ত, অথবা যুক্ত, অথবা যুদ্ধ। তাহলে খেয়াল করেন, মুক্ত, সিক্ত, যুক্ত, যুদ্ধ। অথবা আমি যদি বলি দৃষ্ট, অথবা সৃষ্ট, দৃষ্ট, অথবা সৃষ্ট, অথবা দৃষ্ট, সৃষ্ট। যদি বলি সিক্ত, যুক্ত, যুদ্ধ, আচ্ছা দৃষ্ট, সৃষ্ট, আচ্ছা বুদ্ধ। যদি বলি বুদ্ধ, যদি বলি বুদ্ধ, আচ্ছা। অথবা আমি যদি বলি গত, আমি যদি বলি গত, তাহলে দেখেন অনেকগুলো শব্দ বলছি যেগুলো লাস্টে আইদার ত বা কয়ত বা দয়ধ বা মূর্ধন্য কিছু একটা আছে। ঠিক আছে, বুদ্ধ, যুদ্ধ, ঠিক আছে, সৃষ্ট, সৃষ্ট, তারপর হচ্ছে মনে করেন সিক্ত, মুক্ত, যুক্ত, গীত, গত, অনেকগুলো শব্দ আমরা লিখেছি। এই শব্দগুলোর আমরা একটু প্রকৃতি প্রত্যয় বের করি। স্যার, প্রকৃতি প্লাস প্রত্যয় সব ক্ষেত্রে কি এরকম ভাবে লেখা লাগে? কোন রকম ভাবে? আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, ওকে, ওকে। এবার দেখেন, এবার ব্যাপারটা হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা দেখতেছি গীত, গীতের মূল শব্দ কি? গীতের মূল শব্দ হচ্ছে, খেয়াল করেন, গই। বলেন গীতের মূল শব্দ কি? গীতের মূল শব্দ হচ্ছে গই। আর তারপর আছে ত, ত মানে প্রত্যয় কি বসাবেন? এই যে ত আছে, ত থাকলে কি বসাবেন? কয়ত। তার মানে গই যোগ কয়ত, গীত। সে গত, এটা লাস্ট ত আছে, তাহলে গত, এটার মূল শব্দটা কি? গম। একটু আগে পড়ছেন, গতর মূল শব্দ হচ্ছে গম, আর গমের লাস্টে ত আছে, তার মানে প্রত্যয় কি হবে? প্রত্যয় হবে কয়ত, তাহলে গম যোগ কয়ত। এরপরে দেখেন মুক্ত, মুক্তর মূলধাতুটা হচ্ছে মুচ, মুক্তর মূলধাতু কি বলেন? মুক্তর মূলধাতু হচ্ছে মুচ। আর তারপর হচ্ছে লাস্টে মানে কয়ত আছে, কয়ত থাকলে কয়তই বসবে, কয়ত থাকলে কি বসবে? কয়ত, তার মানে মুচ যোগ কয়ত। আচ্ছা, যদি সিক্ত বলি তাহলে সিক্তর মূলধাতু কি? সিক্তর মূলধাতু হচ্ছে সিচ, সিক্তর মূলধাতু হচ্ছে সিচ, তার মানে সিচ যোগ কয়ত, সিচ যোগ কয়ত। এরপর হচ্ছে যুক্ত, যুক্তর মূলধাতু কি? যুক্তর মূলধাতু হচ্ছে জুজ, যুক্তর মূলধাতু কি? জুজ, তাহলে জুজ যোগ কয়ত, এটা হচ্ছে যুক্ত, জুজ যোগ কয়ত। আচ্ছা, এরপর হচ্ছে যুদ্ধ, দয়ধ আছে, এই যে দয়ধ, দয়ধ থাকলে কি হবে? কয়ত হবে। তাহলে যুদ্ধর মূল ধাতুটা কি? যুদ্ধের মূল ধাতু হচ্ছে যুদ্ধ, যুদ্ধের মূল ধাতু হচ্ছে যুদ্ধ, তাহলে যুদ্ধ যোগ কয়ত। আচ্ছা, এরপর হচ্ছে দৃষ্ট, শয়ট আছে, এই শয়ট, শয়ট থাকলে কি হবে? দৃষ্ট মূল ধাতু হচ্ছে দৃশ, মূল ধাতু হচ্ছে দৃশ, দৃশ যোগ কয়ত। আচ্ছা, সৃষ্ট মূল ধাতু কি? সৃষ্ট মূল ধাতু হচ্ছে সৃজ, তার মানে সৃজ যোগ কয়ত। এরপর হচ্ছে বুদ্ধ, বুদ্ধর মধ্যে কি? বুদ্ধর মধ্যে হচ্ছে বুধ, তার মানে বুধ যোগ কয়ত। তো এগুলো হচ্ছে সব কি? এগুলো হচ্ছে সব কয়ত। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো সব হচ্ছে কি? এগুলো সব লাস্টে কয়ত আছে, কয়ত আমরা বসে দিছি। আচ্ছা, তাহলে ওকে। আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাই নিকৃষ্ট, এটা কি হবে? দেখেন, নিকৃষ্ট শব্দের নিটা হচ্ছে উপসর্গ, মূল শব্দ হচ্ছে কৃষ্ট, কৃষ্টটাকে আমরা এখানে লিখতে পারি নিকৃষ্ট শব্দের নিটা হচ্ছে নিটা হচ্ছে উপসর্গ। ঠিক আছে, নিকৃষ্ট, এই নিকৃষ্ট শব্দের নিটা কি? নিটা হচ্ছে উপসর্গ, নি, এটা হচ্ছে উপসর্গ। আর বাকি যে অংশ রয়েছে কৃষ্ট, এই কৃষ্টটাকে আমরা ভাঙতে পারি এরকম যে কৃষ যোগ কয়ত, কৃষ যোগ কয়ত। ঠিক আছে, এটা হচ্ছে নিকৃষ্ট। তাহলে দেখেন ত, কয়ত, দয়ত, মূর্ধন্য ষ, এগুলো থাকলে কি হবে? এগুলো সব থাকলেও সেটা হবে হচ্ছে
সেটা হচ্ছে কয়ত, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে প্রত্যয়। কনসেপ্ট কি ক্লিয়ার? এগুলো হচ্ছে প্রত্যয়। ওকে ফাইন। এরপর আসেন আমরা চলে যাব 4 নম্বর পয়েন্টে, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই প্যাচের। কৃষ্টি শব্দের শেষে উচ্চারিত শব্দ মূর্ধন্য তৈরসী হলেও কয়তরস্বীকার হওয়ার কথা প্রকৃতিপত্রের বিশ্লেষণে তৈরস্বীকার হলো কেন? তৈরস্বীকার হলো কেন? আচ্ছা ওকে ভাইয়া, এখন অটোমেটিক মাথায় চলে আসতেছে ওয়ার্ড দেখি। এই তো গুড, অটোমেটিক মাথায় চলে আসতেছে ওয়ার্ড দেখি, গুড। আচ্ছা, মারুফ আহমেদ বলছে কৃষ্টি শব্দের শেষে তৈরস্বীকার হলো কেন। আচ্ছা, এবার আমার কথাটা একটু ভালো করে বুঝেন, আমার কথা ভালো করে বুঝেন। আপনারা তো আসলে কোশ্চেন, মানে আমি পড়ানোর আগেই প্রশ্ন করেন, এই জন্য হচ্ছে অনেক প্রশ্নের উত্তর আপনাদের কাছে অজানা থাকে, কিন্তু হুদাই এই কোশ্চেন গুলো করেন। আমি যদি পুরোটা পড়াই তাহলে অটোমেটিক আপনার এই প্রশ্নগুলো থাকবে না, এই প্রশ্নগুলো অটোমেটিক এমনিতেই পেয়ে যেতেন। ব্যাপারটা হচ্ছে আধুনিক বাংলা অভিধানে এই শব্দগুলো বর্তমানে ব্যবহার করা হয় না। শব্দের শেষে যা উচ্চারিত হয় তাই প্রত্যয় হিসেবে বর্তমানে ব্যবহৃত হয়। অর্থাৎ শব্দের শেষে অক থাকলে আপনি যদি নক না বসায় অক বসান তাও রাইট। অর্থাৎ শিক্ষক যদি শিক্ষক নক না দিয়ে শিক্ষক অক দেন তাও হবে। কথা কি বুঝতে পারছেন? সো আমার আধুনিক বাংলা অভিধানে এই যে এগুলা সব হচ্ছে ত, কয়ত, দয়দ, মূর্ধন্য ষ থাকলে কয়ত না, কিন্তু বর্তমানে এটা হচ্ছে শুধু ত। বর্তমানে শুধু ত, অর্থাৎ যুক্ত জুস যোগ কয়তার জন্য জুস যোগ ত, সিক্ত শীষ যোগ কয়তার জন্য শীষ যোগ ত। কথা বুঝতে পারছেন? এই জন্য এই যেটা সৃষ্টি, এটা হচ্ছে সৃষ যোগ কয়তার শীর জায়গায় সৃষ যোগ তি, এটা হচ্ছে সৃষ্টি। সো খ্রিস্টের মধ্যে খ্রিস যোগ কয়তার শীর জায়গায় খ্রিস যোগ তি। বুঝছেন জিনিসটা? এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে ফাইন স্যার, আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ইজি হয়ে গেছে। আচ্ছা গুড, আলহামদুলিল্লাহ। বুদ্ধি শব্দটিতে কয় তৈরস্বীকার না হয়ে তৈরস্বীকার আছে, এটা একটু বলবেন ভাইয়া। আরে বলবো ভাই রে ভাই, আপনারা আসলে কোশ্চেন, মানে আমি পড়ার আগে কোশ্চেন রেডি থাকে আপনাদের, খোদা রে খোদা। ওকে ফাইন, আমি পড়ানোর আগে কোশ্চেন রেডি থাকে। আচ্ছা, পড়ানোর আগে কোশ্চেন রেডি থাকে, এই জন্য হচ্ছে মানে এত প্রশ্ন থাকে। তা আমি প্রশ্ন আগে পড়াইতে গেলে দেখবেন অটোমেটিক আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, বইতে যে 55টি লাইন দিয়েছেন তার প্রত্যেকটা লাইনের শব্দগুলোর কোন অর্থ বোঝায় সেগুলো বলে দিলে আরো ভালো হইতো। ইন্নালিল্লাহ, প্রত্যেকটা কোনটা কোন অর্থ বোঝায়? আচ্ছা, সেটা হয়তো আমি নিজেও অনেকগুলো বের করি নাই। আচ্ছা ঠিক আছে, এটা আমি আগে নিজে বের করে তারপর হচ্ছে আমি লিখে রেখে তারপর আমি বলবো না আপনাদেরকে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যেটা বলতেছি সেটা শুনেন। আমার মোবাইলে সব কাঁপাকাঁপি আসতেছে কেন, দাঁড়ান। ডিজিটাল ক্লাসরুম, হ্যাঁ তাই তো, ঠিকই তো আছে। আচ্ছা এবার শুনেন ব্যাপারটা, বুদ্ধি শব্দে কেন তৈরস্বীকার হইলো, কয় তৈরস্বীকার না হয়ে। আচ্ছা দেখেন, ব্যাপারটা হচ্ছে এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম কি নিয়ে, এটা আমরা আলোচনা করলাম ত, কয়ত, দৈধ, মূর্ধন্য ষ, এটা থাকলে হবে কয়ত। তো তার কিছু উদাহরণ আমরা দেখলাম। এখন আমরা আলোচনা করবো অনেক কঠিন একটা নিয়ম নিয়ে, আমরা এখন আলোচনা করবো। সেটা কি দেখেন, যদি পরের নিয়ম, যদি তৈরস্বীকার, কয়তরস্বীকার, দৈধরস্বীকার, মূর্ধন্যস্বীকার থাকে তাহলে প্রত্যয় হবে কয়তরস্বীকার, শেষ, কাহিনী খালাস। যেমন মনে করেন আমি যদি বলি মুক্তি, তাহলে মুসযোগ কয়তরস্বীকার, শেষ। সিক্তি, শীষ যোগ কয়তরস্বীকার, শেষ। যুক্তি, জুস যোগ কয়তরস্বীকার, শেষ। যুদ্ধি, যুদ্ধি তো হয় না, বাদ। ওকে, দৃষ্টি, দৃশ যোগ কয়তরস্বীকার, শেষ। সৃষ্টি, সৃষ যোগ কয়তরস্বীকার, শেষ। বুদ্ধি, বুদ্ধিবাদ। আচ্ছা, গতি, গম যোগ কয়তরস্বীকার, শেষ। নিকৃষ্টি, নিযোগ কৃষ যোগ কয়তরস্বীকার, শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? খুব কঠিন না? হেভি কঠিন মনে হচ্ছে না? হেভি সোজা ভাই, ব্যাপারটা আসলে জিনিসটা সোজা। আমরা এটাকে কঠিনের মতো করে তুলনা করছি, কঠিনের মতো করে বানাইছি। আচ্ছা, এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, ভাইয়া যুদ্ধি না হয় হবে না, এটা তো বুঝলাম, কিন্তু বুদ্ধি তো হয়, এটা আপনি কেন দিলেন না? বা গীতি, এটাও তো হয়, এটা কেন দিলেন না? আচ্ছা, এটা কেন দিলাম না? বিকজ কৃত প্রত্যয়ের ছকটা শেষ করেন আপনি। আপনার কাছে যদি আমার বইটা থাকে, বইয়ের ছকের শেষে যান, ছকের শেষে দেখবেন লেখা আছে নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয় 4টা। কি লেখা আছে? নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়, দেখেন 4টা দেওয়া আছে। নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়, নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয় 4টা দেওয়া আছে। 4টা কি কি? গীতি, সিদ্ধি, বুদ্ধি, শক্তি। গীতি, সিদ্ধি, বুদ্ধি, শক্তি। গীতি, সিদ্ধি, বুদ্ধি, শক্তি, এই 4টাকে বলা হয় নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়। গীতি, সিদ্ধি, এই 4টাকে কি বলা হয়? এই 4টাকে বলা হয় নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? গীতি, সিদ্ধি, বুদ্ধি, শক্তি, কনসেপ্টটা কি ক্লিয়ার? এই 4টাকে বলা হয় নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়। কেন নিপাতনে সিদ্ধ বলা হয়? কারণ দেখেন, তৈরস্বীকার, দৈধরস্বীকার বা দৈধরস্বীকার বা কয়তরস্বীকার আছে।
তার মানে লজিক্যালি এই চারটার মধ্যে প্রত্যয় হিসেবে থাকার কথা ছিল কয়তয় রস্বীকার, কিন্তু এটা কয়তয় রস্বীকার না হয়ে এটা হবে শুধু তয় রস্বীকার। এই কারণে এটাকে বলা হয় নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়। বুঝছেন জিনিসটা? এই যে দেখেন এখানে আছে হচ্ছে দয় ধয় রস্বীকার, মূর্ধন্য রস্বীকার, কয়তয় রস্বীকার, তয় রস্বীকার। এগুলো থাকলে তো হওয়ার কথা ছিল কয়তয় রস্বীকার, কিন্তু কয়তয় রস্বীকার না হয়ে হয়েছে তয় রস্বীকার। তার মানে কি নিপাতনে সিদ্ধকৃত প্রত্যয়। কনসেপ্ট ক্লিয়ার? এই কারণে আধুনিক বাংলা অভিধানের যে সিস্টেমটা আছে যে সবগুলো শব্দ শেষে শুধু তয় রস্বীকার, যেমন কৃষ্টি কৃষ যোগ তয় রস্বীকার, ঠিক আছে, বা দৃষ্টি দৃশ যোগ মানে শুধু তয় রস্বীকার, এটা আমি এই জন্য পড়াই না। এটা এখনো আমি কি পড়াই, প্রাচীন যে রুলস আছে সেই রুলস অনুসারেই পড়াই, এবং পরীক্ষাও যদি আসে প্রাচীন রুলস অনুসারেই আসে। বুঝতে পারছেন? ওকে, যদি চাও গীতিতে সিদ্ধি তবে চাই শক্তি ও বুদ্ধি। এই তো, হ্যাঁ, এটা আমার মুখস্থ করার জন্য একটা ট্রিক্সও দিছি। এই যে এই চারটা মনে রাখার জন্য একটা ট্রিক্সও দিছি। যদি চাও গীতিতে সিদ্ধি তবে চাই বুদ্ধি ও শক্তি, যদি চাও গীতিতে সিদ্ধি তবে চাই বুদ্ধি ও শক্তি। স্যার ক্লিয়ার? প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, বুঝেছি স্যার। বালির ঘাটতারা পোলা, তাহলে এগুলা বুঝছি। আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে ঘাটতারা পোলা মানে হচ্ছে নিপাতনে সিদ্ধ। আচ্ছা, আশা করি তাহলে এটা আপনারা ক্লিয়ার হলেন। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে কৃত প্রত্যয়। এতক্ষণ আমরা আলোচনা করলাম কি নিয়ে বলেন? কৃত প্রত্যয়। অর্থাৎ পরীক্ষার হলে আমার কৃত প্রত্যয়ের অংশের যে এই অংশটা যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে বাকি যে দুইটা অংশ আশা করি এটা আপনারা বের করতে পারবেন। এটা হচ্ছে কৃত প্রত্যয়। এইবার আসেন তদ্ধিত প্রত্যয়। ভাই বিশ্বাস করেন, কৃত প্রত্যয়ের জন্য আপনাদের কিন্তু অন্তত 54টা ক্রিয়ামূল পড়া লাগছে। তদ্ধিত প্রত্যয়ের জন্য আপনার কিচ্ছু পড়া লাগবে না, একটা ক্রিয়ামূল বা একটা শব্দ পড়া লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন ভাই? তাহলে আমি প্রকৃতি বুঝবো কেন তদ্ধিত প্রত্যয়? এইবার আসেন মেইন কোশ্চেন। কৃত প্রত্যয়ের প্রকৃতি বোঝার জন্য আপনাকে 54টা ক্রিয়ামূল পড়তে হয়েছে, কিন্তু তদ্ধিত প্রত্যয়ের জন্য একটা কিচ্ছু পড়া লাগবে না। তাহলে প্রকৃতি কেমনে বুঝবো? ওকে, প্রকৃতি বুঝবো হচ্ছে ওই শব্দটা যা রিলেটেড সেটাই ওটার প্রকৃতি। মানে কি ভাই? দুই একটা উদাহরণ দিয়ে একটু বুঝান। আসেন দুই একটা উদাহরণ দিয়ে বুঝাই কথা। আচ্ছা, অপশনে যদি দুইটাই থাকে মানে কয়তো আর ত বা কয়তো রস্বীকার আর তয় রস্বীকার, তাহলে কোনটা দেখাবো? অবশ্যই কয়তো রস্বীকার দেখাবেন, ঠিক আছে। আর নিপাতনে সিদ্ধগুলোর ক্ষেত্রে তয় রস্বীকার দেখাবেন। আচ্ছা, এখন দেখেন যেটা বলতেছিলাম, তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে মূল শব্দটাই হচ্ছে প্রকৃতি হিসেবে কাজ করবে। মানে কি ভাই? মানে মনে করেন আমি বললাম পৃথিবী, সরি আমি বললাম পার্থিব। এখন আপনি চিন্তা করেন তো ভাই, পার্থিব শব্দটা কি রিলেটেড? বলেন, পার্থিব শব্দটা কি রিলেটেড? পৃথিবী। তার মানে পার্থিব শব্দের প্রকৃতি কি? পৃথিবী। শেষ কাজ। এটা কি আমার ভাই বোঝানোর কিছু আছে? বলে, এটা কি আপনাকে আমার বোঝানোর কিছু আছে? এটা সেন্স এন্ড প্র্যাকটিসের ব্যাপার। এটা হচ্ছে প্র্যাকটিসের খেলা। যত প্র্যাকটিস করবেন আপনার এখান থেকে আউটপুট তত ভালো বেরোবে। সিম্পল হিসাব। আরো দেখেন, আমি যদি বলি শৈশব, আপনি বলেন শৈশব শব্দটা কি রিলেটেড? বলেন, শৈশব শব্দটা কি বুইরা রিলেটেড নাকি শৈশব শব্দটা শিশু রিলেটেড? তার মানে শৈশব শব্দটার মূল শব্দ হচ্ছে শিশু। দ্যাটস ইট, শেষ। আমার কথা বুঝতে পারছেন? বলেন কৈশোর, আমি যদি বলি কি বলেন কৈশোর, তাহলে কৈশোর শব্দটা কি রিলেটেড? কৈশোর শব্দটা যৌবন রিলেটেড তো না। কৈশোর শব্দটা কি রিলেটেড? কিশোর রিলেটেড। তাহলে কৈশোরের মূল শব্দ কি? কিশোর। তার মানে এটাই হচ্ছে প্রকৃতি, ঠিক আছে। আমি যদি বলি পার্বত্য, বলেন পার্বত্য শব্দটা কি রিলেটেড? পর্বত রিলেটেড। তার মানে মূল শব্দ হচ্ছে পর্বত। শেষ। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? কি খুব কঠিন? যদি বলি বোমারু, যদি বলি বোমারু, তাহলে এবার খেয়াল করেন, তাহলে এই যে বললাম বোমারু, তাহলে বোমারু শব্দটা কি রিলেটেড? বোমা রিলেটেড। তাহলে মূল শব্দ হচ্ছে বোমা। শেষ। এই যে জমিদার শব্দটা আমি বলছিলাম, জমিদার, হ্যাঁ, তো জমিদার শব্দটা কি রিলেটেড? জমি রিলেটেড। তার মানে কি? জমি। দ্যাটস ইট, এটাই মূল শব্দ। শেষ। তার মানে এইটার ক্ষেত্রে কৃতপ্রত্যয়ের ক্ষেত্রে আপনার তো 54টা ক্রিয়ামূল বের করতেছে, তদ্ধিত প্রত্যয়ের জন্য কিছু বের করতে হবে না। মূল শব্দটাই হচ্ছে এটার মানে মূল শব্দটা হচ্ছে কি? মূল শব্দটা হচ্ছে এটার তদ্ধিত প্রত্যয়, সরি প্রাতিপদিক বা মূল। কথা বুঝতে পারছেন? মূল শব্দটা হচ্ছে এটার মূল। আচ্ছা, এবার আসেন বা প্রাতিপদিক বা প্রকৃতি। আচ্ছা, এরকম আরো একটা উদাহরণ একটু দেখাই। যেমন মনে করেন আমি যদি বলি রক্তিমা, তাহলে এবার খেয়াল করেন, রক্তিমা শব্দের মূলটা কি? রক্ত। শেষ। আমি যদি বলি ম্লানিমা, তাহলে ম্লানিমা শব্দের মূলটা কি? ম্লানিমা শব্দের মূলটা হচ্ছে ম্লান। দ্যাটস ইট। ম্লানিমা শব্দের মূলটা কি? ম্লান। রক্তিমা শব্দের মূল কি? রক্ত। যদি বলি দ্রাঘিমা, তাহলে এবার খেয়াল করেন, দ্রাঘিমা শব্দের মূলটা কি? দ্রাঘিমা শব্দের মূলটা হচ্ছে দীর্ঘ। দ্রাঘিমা শব্দের মূল কি? দীর্ঘ। যদি বলি লঘিমা,
লঘিমা শব্দের মূল কি? লঘিমা শব্দের মূল হচ্ছে লঘু। গরিমা শব্দের মূল কি? গুরু। দ্যাটস ইট, সিম্পল, ভেরি সিম্পল বিষয়। কথা বুঝতে পারছেন? ভেরি সিম্পল বিষয়। কথা বুঝতে পারছেন? নে নে কি হবে? নে তো মনে হয়, নে তো এটা তদ্ধিত প্রত্যাশাদিত শব্দ না। নের মধ্যে তো যদি হয় তাহলে কৃত প্রত্যাশাদিত শব্দ হবে। আচ্ছা, এখন দেখেন এইটা হচ্ছে তদ্ধিত প্রত্যাশাদিত শব্দের মানে বিশ্লেষণটা আমি দেখাচ্ছিলাম। এই যেমন দেখেন, যেমন আমি যদি বলি স্ত্রৈন, বলেন তো স্ত্রৈন শব্দটা কি রিলেটেড? স্ত্রী রিলেটেড। তার মানে কি? স্ত্রৈন শব্দের মূল শব্দ হচ্ছে স্ত্রী। দ্যাটস ইট। এটা কি আপনাদের ভাই বোঝানোর দরকার আছে? মানে এটা কি কোনো টেকনিক দিয়ে বোঝানোর দরকার আছে? বলেন, এটা কোনো টেকনিক দিয়ে বোঝানোর দরকার নাই। কথা বুঝেন নাই? এটার জন্য আপনি কি করলেই হয়? একটু প্র্যাকটিস করলেই হয়। হ্যাঁ, কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনার কাছে একটু প্যাচ লাগবে এবং যেগুলো একটু অপেক্ষাকৃত কঠিন মনে হবে। কিছু ওয়ার্ড আছে, কথা বুঝতে পারছেন? কিছু ওয়ার্ড আছে। হাজিরা শব্দের মূল শব্দ হচ্ছে হাজির। আচ্ছা, এখন দেখেন কিছু ওয়ার্ড আছে এগুলো একটু কঠিন লাগবে। যেমন যেমন মনে করেন আমি যদি বলি আদিত্য, আমি জানি জানা না থাকলে এটা আপনারা পারবেন না। আদিত্য শব্দের মূলটা কি? বলেন তো দেখি, আদিত্য শব্দের মূল কি? দেখে পারেন কিনা বলেন। আদিত্য শব্দের মূল কি? দেখে পারেন কিনা বলেন তো, বলেন বলেন। আদিত্য শব্দের মূলটা কি? দেখে পারেন কিনা বলেন। একজন বলছে আদি, একজন বলছে সূর্য। আচ্ছা, না হয় নাই। ওকে, আদিত্য শব্দের মূলটা হচ্ছে, ওকে সূর্য বলছেন আবার আরেকজন। আচ্ছা, না হয় নাই। অর্ক, সূর্য, না হয় নাই। আরে আপনারা শুধু সূর্য সূর্য করতেছেন কেন? আদিত্য মানে সূর্য, সেটা ঠিক আছে, বাট আদিত্য শব্দটা কি উচ্চারণগত দিক থেকে সূর্য রিলেটেড কিছু? এখানে তো উচ্চারণগত মিলটা একটা ফ্যাক্ট, উচ্চারণগত মিলটা একটা ফ্যাক্ট না। যেমন পার্বত্য শব্দটার মূল শব্দ কি? পর্বত। আমি তো আর পার্বত্য শব্দের মূল শব্দ পাহাড় বলি নাই, বলছি? বলি নাই। আমার কথা বুঝতে পারছেন? পার্বত্য শব্দের মূলটা কি? পর্বত। কেন? এটা হচ্ছে উচ্চারণ রিলেটেড একটা বিষয় আছে। আমি যদি বলতাম সৌর, তাহলে সৌর শব্দের মূলটা হচ্ছে সূর্য, সেটা ঠিক আছে। কিন্তু আদিত্য শব্দটা তো আর, মানে আদিত্য শব্দের অর্থ সূর্য, ঠিক আছে, কিন্তু আদিত্য শব্দটা তো আর মানে সূর্য শব্দের সাথে উচ্চারণগত মিল নাই। অধিক, বিশাল, আদ্য, না। ওকে, অনেকে অনেকটা বলছেন। আচ্ছা, আমি একটু বলে দিই। হিন্দু ধর্ম যারা আছেন, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, তাদের আসলে এটা জানার কথা। আমি তো ভাবছিলাম অন্তত দুই একজন হলে বলবেন বা পারবেন। দেখেন, ব্যাপারটা হচ্ছে হিন্দু ধর্ম অনুসারে অদিতির পুত্র তাকে বলা হয় আদিত্য। অদিতির পুত্রকে কি বলা হয়? হিন্দু ধর্ম অনুসারে অদিতির পুত্রকে বলা হয় আদিত্য। অদিতির পুত্র, এটা মূল মূল ওয়ার্ডটা হচ্ছে অদিতি। আদিত্য শব্দের মূল ওয়ার্ডটা কি বলেন? আদিত্য শব্দের মূল ওয়ার্ডটা হচ্ছে অদিতি হিন্দু ধর্ম অনুসারে। আর দ্বিতীয় পুত্রকে বলা হয় কি? দৈত্য। বুঝতে পারছেন? দ্বিতীয় পুত্রকে কি বলা হয়? দ্বিতীয় পুত্রকে বলা হয় হচ্ছে দৈত্য। এই কারণে হিন্দু ধর্ম অনুসারে আপনি খেয়াল করে দেখবেন, হিন্দু ধর্মের মধ্যে নামকরণের ক্ষেত্রে মেয়েদের নামের ক্ষেত্রে অদিতি আর ছেলেদের নামের ক্ষেত্রে আদিত্য শব্দটা অনেক চলে। ঠিক আছে, ছেলেদের নামের ক্ষেত্রে আদিত্য শব্দ অনেক চলে। যেমন মনে করেন আদিত্য নারায়ণ, বিক্রমাদিত্য, আদিত্য রায় বর্মন, ঠিক আছে, রাজা প্রতাপাদিত্য। মানে কোন শুনছেন? দৈত্য নারায়ণ, দৈত্য চক্রবর্তী। দৈত্য চক্রবর্তী শুনছেন? আদিত্য নারায়ণ, আদিত্য চক্রবর্তী, এটা হয়। ঠিক আছে, আদিত্য রায় বর্মন, আদিত্য চোপড়া। ঠিক আছে, কখন শুনছেন? দৈত্য চোপড়া। মানুষ নামকরণের ক্ষেত্রে সবসময় পজিটিভ নাম রাখে, নেগেটিভ নাম মানুষ কখনো রাখে না। যেমন মুসলিমদের কনটেক্সটে যদি আমি বলি, বা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, বাংলাদেশের কনটেক্সটে আমি যদি বলি, এখন বাংলাদেশের কনটেক্সটে কোনো বাবা মা তার ছেলে মেয়ের নাম কখনো, ছেলে হইলে কখনো নাম রাখবে মির্জাফর। মনে করেন ওর এবার লক্ষ্মী শোনা, তোমার নাম মির্জাফর, জীবনে রাখবে? জীবনও না। আইদার মীর রাখতে পারে, যে মীর, অথবা জাফর আলাদা রাখতে পারে, যেমন মোহাম্মদ মীর বা মীর হোসেন বা মীর সাদেক বা মীর চৌধুরী বা জাফর চৌধুরী বা জাফর ইকবাল বা জাফর হোসেন বা তারপর মোহাম্মদ জাফরুল্লাহ। মানে জাফর আলাদা নাম রাখতে পারে, মীর আলাদা নাম রাখতে পারে, কিন্তু মীর জাফর একসাথে জীবনেও নাম রাখবে না। রাখবে? বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের কনটেক্সটে কখনো কোনো মেয়ে হইলে নাম কি রাখবে? ঘসিটি বেগম। বলেন, নাম রাখবে? রাখবে না। কেন রাখবে না? কারণ ইতিহাসের সিরাজউদ্দৌলা নাটকের একটা বিখ্যাত নেতিবাচক চরিত্র কি? সিরাজউদ্দৌলার ফুপু ঘসিটি বেগম। কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে নেতিবাচক চরিত্র। নেতিবাচক নাম মানুষ কখনো রাখে না, নেতিবাচক নাম মানুষ কখনো রাখে না, এটা মাথা রাখতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন। ও আচ্ছা আচ্ছা, বলো ভাই।
আচ্ছা ভাই, আচ্ছা দুঃখিত, একটা কল আসছিল। আচ্ছা এখন দেখেন ব্যাপারটা হচ্ছে, ও ঘসিটি বেগম ছিল খালা, হ্যাঁ সরি আমি তো ফু বানাই দিছি, ঘসিটি বেগম ছিল খালা, আমি তো ফু বানাই দিছি। আচ্ছা এখন দেখেন ব্যাপারটা হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তাহলে বাংলাদেশের কন্টেক্সটে সবসময় পজিটিভ নাম রাখা হয়, নেগেটিভ নাম কখনো রাখা হয় না। যেমন বাংলাদেশের কন্টেক্সটে এখন কখনোই ওই ইয়া হিয়া নাম রাখবে না, রাখবে? বাংলাদেশের কন্টেক্সটে কোন ছেলের নাম কি রাখবে? ইয়া হিয়া, বা হচ্ছে টিক্কা খান, টিক্কা খান, ইয়া হিয়া। তারপর হচ্ছে মনে করেন যে খন্দকার মোস্তাক রাখবে? হ্যাঁ, জীবনও নাম রাখবে না। খন্দকার মোস্তাক কে? বঙ্গবন্ধুর খুনি। সো হয়তো আলাদা খন্দকার রাখতে পারে, যে খন্দকার হোসেন, মোহাম্মদ খন্দকার বা খন্দকার বংশ, খন্দকার চৌধুরী রাখতে পারে আলাদা। অথবা মোস্তাক, মোহাম্মদ মোস্তাক, মোস্তাক হোসেন, মোস্তাক চৌধুরী, ঠিক আছে, মীর মুস্তাক, ইত্যাদি ইত্যাদি অনেক শব্দ, কিন্তু খন্দকার মোস্তাক একসাথে নাম রাখবে না। ব্যাপারটা হচ্ছে নেগেটিভ নাম এগুলো মানুষের রাখে না কখনো, কথা বুঝতে পারছেন? আচ্ছা এইবার আসেন, এইবার ব্যাপারটা হচ্ছে যেটা বলতে গিয়ে এত কিছু বুঝাইছি, কৃতপ্রত্যয় সাধিত শব্দ তো আমরা পড়ছি, এখন তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দের জন্য আমার কি করতে হবে? আমার শুধু ওই শব্দটা বুঝতে হবে, দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে শব্দটা যদি আমরা বুঝি, তাহলে প্রত্যয়ের সিস্টেম হচ্ছে পুরো আগের মতো। মানে কি ভাই? ভাইয়া দারিদ্রতা শব্দটা বুঝা, শব্দটি অশুদ্ধ কেন বুঝাই দিন। আচ্ছা বুঝাই দিব, ওকে। এখন যা করেন দেখেন, ব্যাপারটা হচ্ছে প্রত্যয়ের জন্য যেমন একটা ছক করছেন, ঠিক একই ভাবে তদ্ধিত প্রত্যয়ের জন্য একটা ছক আছে, এবং এই ছকের মধ্যে শব্দের শেষে কি উচ্চারিত হবে এবং উচ্চারিত হলে প্রত্যয় কি হবে এরকম দেওয়া, উচ্চারিত হলে প্রত্যয় কি হবে এরকম দেওয়া, এবং তারপর হচ্ছে উদাহরণ দেওয়া। আচ্ছা আমি কিন্তু আপনাদেরকে কৃত প্রত্যয়ের 3-4টা প্র্যাকটিস করে দেখাইছি, বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলো আছে। আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পলটা ধরাই দিলাম, এবং প্র্যাকটিসের দায়িত্বটা আপনার, আপনি বাসার থেকে ওগুলো প্র্যাকটিস করবেন, দ্যাটস ইট। কনসেপ্টটা কি ক্লিয়ার? আচ্ছা এবার দেখেন ব্যাপারটা হচ্ছে, এখানে কি করবেন, এখানেও সেম আগের মতো, মানে শব্দের শেষে যদি থাকে অ, তাহলে প্রত্যয় হবে স্ন, শব্দের শেষে অ থাকলে প্রত্যয় হবে স্ন। যেমন যেমন পার্থিবীর মূল শব্দ হচ্ছে পৃথিবী, লেখা ফেললাম পৃথিবী, আর তার সাথে লাস্টে একটা অ আছে, মানে কিছু নাই, মানে কি একটা অ আছে, তো অ আছে মানে প্রত্যয় কি হবে? স্ন, দ্যাটস ইট। তার মানে পৃথিবী যোগ স্ন, এটা হচ্ছে পার্থিব। যদি বলি আমি মনে করেন যে যদি বলি আমি কৈশোর, যদি বলি আমি কৈশোর, তাহলে এবার চিন্তা করেন কৈশোরের মূল শব্দটা কি বলেন? কৈশোর এটার মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে কিশোর, তাহলে মূল শব্দ হচ্ছে কিশোর, আর তারপর হচ্ছে এটার সাথে যুক্ত হচ্ছে স্ন। কেন? কারণ কৈশোর রয়ের পরে লাস্টে একটা অ আছে, কিছু নয় মানে অ আছে, আর অ থাকলে স্ন হবে, শেষ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কিশোর যোগ স্ন। যদি বলি আমি মানব, যদি বলি মানব, তাহলে মানব শব্দের মূলটা কি? মানব শব্দের মূল হচ্ছে মনু। আপনারা অনেকে বলবেন মানুষ না, মানব শব্দের মূল মানুষ না, মানব শব্দের মূল হচ্ছে মনু। তাহলে মনু যোগ স্ন, মানব, শেষ। মনু যোগ স্ন, এটা হচ্ছে মানব, কথা বুঝতে পারছেন? মনু যোগ স্ন, এটা হচ্ছে মানব। হ্যালো, সরি, হ্যাঁ সমস্যা নাই, আপনি আধা ঘন্টা 40 মিনিট পরে আমাকে ফোন দেন, তাহলে হবে। হ্যাঁ কালকে সকালে দেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তারপরে কি আছে দেখেন, তাহলে মানব হচ্ছে মনোযোগ স্ন, এরকম ভাবে অ থাকলে কি হবে? স্ন হবে, ঠিক আছে? অ থাকলে কি হবে? স্ন। এখন দেখেন এরকম অ থাকলে স্ন হবে, অয় জফলা থাকলে হবে স্নয় জফলা, অয় জফলা থাকলে কি হবে? স্নয় জফলা। যেমন যেমন দেখেন আমি যদি বলি পার্বত্য, আমি যদি বলি পার্বত্য, তাহলে তয় জফলা আছে না? তাহলে জফলা আছে, তার মানে কি এটা হবে হচ্ছে
পর্বত যোগ স্নয় জফলা শেষ শেষ। আমি যদি বলি দৈত্য তাহলে কি হবে? দিতি যোগ স্নয় জফলা। দৈত্য কি হবে? দিতি যোগ স্নয় জফলা, দিতি যোগ স্নয় জফলা। যদি বলি আদিত্য তাহলে অদিতি যোগ স্নয় জফলা, আদিত্য অদিতি যোগ স্নয় জফলা। ঠিক আছে, দৈত্য হচ্ছে দ্বিতীয় যোগ স্নয় জফলা, আদিত্য হচ্ছে অদিতি যোগ স্নয় জফলা। আচ্ছা, একজন বলছে স্যার মনু কেন হবে ভাইয়া? মনু মানে কি? আচ্ছা, মানুষ শব্দের মূল ক্রিয়া বা মূল শব্দ, মানুষ শব্দের মূলটা হচ্ছে মনু। এই যে বরিশালের আছে না, মানে বরিশালের যারা আছে, বরিশালেরা কিন্তু যখন কথা বলে তখন বলে কি ও মনু ডাইলেন দেশ দেবা। তোরা কিন্তু একদম মানুষ শব্দের মূল শব্দটা ধরে কথা বলে, মূল একদম মনু, বুঝতে পারছো? বজ্র এলে ভাই, বজ্র হয় বুঝছি, ঠিক আছে। ওকে, ওদের ওদের ওয়ার্ডটা হচ্ছে একটু টেনে টেনে কথা বলে, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। তাহলে অয় জফলা থাকলে হবে স্নয় জফলা, যেমন পার্বত্য হচ্ছে পর্বত যোগ স্নয় জফলা, দৈত্য হচ্ছে দ্বিতীয় যোগ স্নয় জফলা, ঠিক আছে। ওকে, তাহলে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় যোগ স্নয় জফলা। এরকম এরকম মনে করেন আমি যদি বলি আদিত্য তাহলে অদিতি যোগ স্নয় জফলা, সভ্য সভা যোগ স্নয় জফলা, কাব্য কবি যোগ স্নয় জফলা। আশা করি জিনিসটা বুঝছেন। এরপরে কি আছে? অয় জফলা থাকলে স্নয় জফলা হবে, এটা তো বুঝছেন। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে মনে করেন, ওকে, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে মনে করেন অয় জফলা থাকলে স্নয় জফলা। ওকে, এরপরে এরকম মনে করেন একটার পর একটা আস্তে আস্তে মানে নিয়ম হয়েছে। যেমন মনে করেন ইক, ইক থাকলে হবে স্নিক, ইক থাকলে কি হবে? ইক থাকলে স্নিক, ঠিক আছে। যেমন মনে করেন দৈনিক তাহলে দিন যোগ স্নিক, দৈনিক দিন হচ্ছে স্নিক, কথা বুঝতে পারছেন? তারপর হচ্ছে দিন যোগ স্নিক। যদি বলি ইক না, তারপর হচ্ছে মনে করেন মানসিক, মানুষ যোগ স্নিক, ঠিক আছে, মানসিক মানুষ যোগ স্নিক। তারপর হচ্ছে দৈনিক দিন যোগ স্নিক। তারপর হচ্ছে লৌকিক লোক যোগ স্নিক, ঔপন্যাসিক উপন্যাস যোগ স্নিক। যদি বলি ভৌগোলিক ভূগোল যোগ স্নিক। তারপর হচ্ছে ঐতিহাসিক ইতিহাস যোগ স্নিক। মানে হচ্ছে ইক থাকলে স্নিক হবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ইক থাকলে আপনি আধুনিক বাংলা অনুযায়ী শুধু ইক প্রত্যয় যুক্ত করতে পারেন। মানে ইক থাকলে ইকও যদি বসেন, শুধু ইকের ক্ষেত্রে না, যে কোনো মানে প্রত্যয়ের ক্ষেত্রে শব্দের শেষে যা উচ্চারিত হচ্ছে আপনি যদি তাই বসান তাও হবে। অর্থাৎ এই যে একটু আগে আপনাকে কি পড়াইলাম, আপনাকে একটু আগে পড়াইলাম না যে পার্থিব পৃথিবী যোগ স্ন, এটা পড়াইলাম না? এখন পার্থিব যদি আপনি লেখেন পৃথিবী যোগ অ তাও হবে। আপনি আধুনিক বাংলা অভিধানে দেখবেন এটাই দেওয়া আছে, পৃথিবী যোগ অ, এটাই দেওয়া আছে পার্থিব। আধুনিক এটাই দেওয়া আছে পৃথিবী যোগ অ। আমার কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু পৃথিবী যোগ স্ন দেওয়াও নাই। কনসেপ্ট ক্লিয়ার? মানে আপনাকে কি বললাম, আমরা মূলত শিখবো হচ্ছে আমার বইয়ে যেভাবে দেওয়া আছে ওইভাবে শিখবেন, কারণ ওটা হচ্ছে মৌলিক বইগুলো অনুসারে এভাবে দেওয়া এবং প্রশ্ন এইভাবে হয়। কিন্তু ব্যতিক্রম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, অথবা যদি প্রশ্নে যেভাবে দেওয়া আছে ওইভাবে ক্ষেত্রে যদি দেখেন যে পুরাতন বই ফলো করে নেই, তাহলে শব্দের শেষে যা উচ্চারিত হচ্ছে তা বসে দিলেও তাও হবে, কোনো সমস্যা নেই। কনসেপ্ট ক্লিয়ার? জিনিসটা কি বুঝছেন না বুঝেন নাই? আরে ভাই, জিনিসটা কি ক্লিয়ার? ওকে, জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এরপর হচ্ছে এরকম ছকটা পড়বেন ভালো করে। এখন ছক পড়ার পরে তাহলে আমাদের কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় মোটামুটি ম্যাক্সিমামই আমাদের শেষ হয়ে গেল। এখন শুনেন ভাই, আমি যে সিস্টেম দিছি এই সিস্টেমে কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় বের করা আপনার জন্য অনেকটাই সোজা হয়ে যাবে যদি প্র্যাকটিস করেন ভালো করে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, এই আপনি যে সিস্টেম দিয়েছেন এই সিস্টেম থেকে সব মিলবে? উত্তর হচ্ছে না, সব মিলবে না। কেন মিলবে না? আচ্ছা, কিছু কিছু কৃত প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় আছে, এগুলো আসলে কোন নিয়মে গঠিত হয়েছে আল্লাহ মাবুদ জানে। এটা কোন নিয়ম দিয়ে আসলে টিচাররা মিলাইতে পারবে না, আমি শিওর। এখন টিচারের যদি মানে প্রশ্নকর্তার যদি মন চায় যে আপনার সাথে একটু ফাইজলামি করবে, তাইলে এই ধরনের ফাউল কোশ্চেন দিবে, নইলে এই ধরনের কোশ্চেন দিবে না। আর এই ধরনের ফাউল কোশ্চেন যদি দেয় তাহলে আল্লাহ নামে সাইডে দেওয়া ছাড়া উপায় নেই, কথা বুঝতে পারছেন? আর যদি দেন তাহলে নিজের একদম নিজের জিম্মাতে দিতে হবে। এটার কোনো নির্দিষ্ট কোনো গ্যারান্টি নেই। মানে ব্যাপারটা এরকম না যে আমার নিয়ম করছেন দেখে আপনি এটা ওইটা পারতেছেন না, অন্য নিয়ম শিখলে পারতেন, স্কুল কলেজে যেভাবে শেখায় গুণ বৃদ্ধি ওই নিয়মটা শিখলে পারতেন না, ব্যাপারটা এমন না। আপনি কোন নিয়ম দিয়ে ওগুলা বের করতে পারবেন না যেগুলো কঠিন। যেমন দুই একটা ওয়ার্ড আমি একটু দেখাই। যেমন দেখেন, শ্রদ্ধা শব্দটার প্রকৃতি প্রত্যয় কোনটা? এটা একবার পরীক্ষা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় কি জানেন? শ্রদ্ধা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রদ্ধ যোগ ধ যোগ অ যোগ আ।
এটা যে কোন নিয়মে হয়েছে আল্লাহ মাহবুব জানে, আল্লাহ মাহবুব জানে। এটা নিয়ে আমি অনেক টিচারের সাথে বসছিলাম, এক্সাক্ট কেউ এইভাবে বুঝে দিতে পারে না, কথা বুঝতে পারছেন? এই জন্য যেটা বলতেছি, সেটা হচ্ছে মানে আমি যে সিস্টেম পড়াইছি সেই সিস্টেমে আপনার জন্য ম্যাক্সিমাম কোশ্চেন পরীক্ষা হলে কমন পড়ার গ্যারান্টি অনেক বেশি। কোনো কারণে যদি মানে কমন না পড়ে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখবেন আমার নিয়মগুলো দিয়ে মিলাতে পারতেছি না, যদি নিয়মগুলো মিলাতে পারেন তাও হবে। কিন্তু কিছু শব্দ এরকম ফাইজলামি শব্দ দিয়ে দিবি, এরকম এগুলো হচ্ছে ফাইজলামি। এটা হচ্ছে মনে করেন আসলে কোনো নিয়ম দিয়ে মিলাতে পারবেন না। এখন আমার বইয়ের নিয়ম দিয়ে মিলাতে পারতেছেন এমন না, আপনি স্কুল কলেজে যেভাবে পড়ায় সেই নিয়ম দিয়ে ওটা মিলাতে পারবেন না, কথা বুঝতে পারছেন? তো এইরকম যদি দেয় তাহলে আল্লাহর নামে ছেড়ে দেওয়া ছাড়া কিছু করার নাই, কথা বুঝতে পারছেন? আমি নিজে ওইগুলা মানে আমার এগুলো মুখস্থ, প্র্যাকটিস করতে করতে ঠাড়া মুখস্থ, বাট নতুন দিলে আমি নিজেও পারবো না। এই হচ্ছে কাহিনী। কনসেপ্টটা কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, এবার প্র্যাকটিস করলে হবে। আচ্ছা, অনেকটাই ভয় দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, ধ্রুব বা অন্বেষণে যা আছে সেটাকে একদম মুখস্থ করে ফেলবো প্রকৃতিবত্তা, তাহলে কি হবে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে অবশ্যই মুখস্থ করবেন, মুখস্থ করলে হবে ইনশাল্লাহ, তবে একটু টেকনিক্যাল ওয়েতে বুঝে বুঝে মুখস্থ করবেন, ঠিক আছে? ভাই সন্ধি নিয়ে কিছু প্রশ্ন। ভাই মানে আমার সত্যি কথা বলতে প্রচন্ড দাঁড়ায় থাকতে কষ্ট হচ্ছে। মানে আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি তো ভাই মাত্র 1.5 ঘন্টা হলো 2 ঘন্টা হলো ক্লাস নিচ্ছি, কিন্তু ব্যাপারটা এরকম না। আমি সন্ধ্যা থেকে ক্লাস নিচ্ছি, সেই সন্ধ্যা 6টার সময় 6টা 20-এ শুরু করছি। সো তখন একটা ক্লাস নিয়েছি, আবার এখনো দেখা যাচ্ছে, মানে খুব কষ্ট হচ্ছে। আপনার যে প্রশ্ন আপনি ইনবক্সে দেন, আমি প্রবলেম সলভ করে দিচ্ছি, ঠিক আছে? ইনবক্সে দেন, প্রবলেম সলভ করে দিচ্ছি। আচ্ছা, ইনবক্সে দেন, প্রবলেম সলভ করে দিচ্ছি, আমি সলভ করে দিচ্ছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন, আচ্ছা এখন এখানে যেটা আরেকটা কথা বলা বাকি আছে আমার, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে মাঝে মাঝে এরকম প্রশ্ন আসে যে নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ? কি শব্দ ভাই? বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ। কনসেপ্ট ক্লিয়ার? ভাই আগামীকাল কি ক্লাস নেবেন? হ্যাঁ ইনশাল্লাহ আগামীকালকেও ক্লাস নিবো আপনাদের, আগামীকালকেও নিবো, পরশু দিনও নিবো, বুঝতে পারছেন? আগামীকালকেও নিবো, পরশু দিন নিবো। আপাতত কয়েকদিন আমাদের নিয়মিত ক্লাস চেষ্টা করতেছি, মানে কোনো বিপদ আপদ না হলে ক্লাস নিবো ইনশাল্লাহ। আচ্ছা স্যার, সমাসের নিয়ম মনে থাকে না, করণীয় কি? করণীয় হচ্ছে প্র্যাকটিস, এছাড়া আর কিছু করণীয় নেই। আর বেশি বেশি করে মডেল টেস্ট সলভ। করণীয় নিয়ম হচ্ছে, একটা হচ্ছে প্র্যাকটিস, দ্বিতীয় হচ্ছে বেশি বেশি করে মডেল টেস্ট সলভ। যত মডেল টেস্ট সলভ করবেন তত বেশি প্রবলেম সলভ হবে। ওকে, আচ্ছা সিনিয়রের জন্য কোনটা ইম্পর্টেন্ট ওগুলা দিব। রংপুর ইনশাল্লাহ 13 তারিখে আসবো, মানে 13 তারিখ সকালে ক্লাস আছে। আচ্ছা এখন যেটা বলতেছিলাম তদ্ধিত প্রত্যয়, এখন বিদেশি তদ্ধিত প্রত্যয় যদি প্রশ্ন আসে, বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে হচ্ছে 2 প্রকার। কি কি? বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে 2 প্রকার। বিদেশি তদ্ধিত প্রত্যয় কয় প্রকার আছে? বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে 2 প্রকার, বুঝতে পারছেন? 2 প্রকার তদ্ধিত প্রত্যয় কি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আমি তো ক্লাস শেষ করে তারপর বেরোবো। আচ্ছা আমি ক্লাস শেষ করি নাই মনে হয়, এই জন্য। ঠিক আছে, ক্লাস আমি প্রায় শেষের দিকে আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ কই, আমি এই না তো। ও তাহলে ও লিখতেছে, তাহলে ও নক করছে। ওর কাছে আমার অন্য একটা ফোন, তো আইফোন, তো আইফোনটা ওর কাছে, ও মনে হয় ইয়া করতেছে, রিপ্লাই করতেছে। ওকে দেখেন, তাহলে বিদেশি শব্দ এটাকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ফার্সি। একটা হচ্ছে হিন্দি, একটা হচ্ছে ফার্সি। বিদেশি শব্দ হচ্ছে কি বলেন? বিদেশি শব্দ হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়ালা ওয়ান আনা পন্নেশা। ফার্স্ট হচ্ছে কি বলেন? ওয়ালা ওয়ান আনা পন্নেশা, ওয়ালা ওয়ান আনা পন্নেশা, ওয়ালা ওয়ান আনা পন্নেশা, আনা পন্নেশা, ওয়ালা ওয়ান আনা পন্নেশা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বিদেশি, এগুলো হচ্ছে হিন্দি প্রত্যয়, ওয়ালা ওয়ান আনা পন্নেশা। আচ্ছা এখন কি হতে পারে? ওয়ালাতে কি থাকতে পারে? দাড়িওয়ালা, গাড়িওয়ালা, ফেরিওয়ালা, কাবলিওয়ালা, মাছওয়ালা, দারোয়ান, গাড়োয়ান, কচুয়ান, পালোয়ান, জওয়ান, বাবুয়ানা, বিবিয়ানা, সাহেবানা, মুন্সিয়ানা, দস্যিপনা, বেহায়াপনা, নিমসা, পানসা। এগুলো হচ্ছে সব কি বলেন? এগুলো সব হচ্ছে এবার আসেন, এগুলো সব হচ্ছে সা, বুঝতে পারছেন? এগুলো সব হচ্ছে কি সা। কনসেপ্ট ক্লিয়ার?
ওকে ফাইন, এগুলো হচ্ছে শাহ। আচ্ছা এবার দেখেন তাহলে নিম শাহ, পান শাহ, এগুলো হচ্ছে বলা না কোনো শাহ। হিন্দি প্রত্যয় হচ্ছে 5টা। এরপর দেখেন যদি বলি হিন্দি প্রত্যয়ের পরে যদি বলি ফার্সি প্রত্যয় কয়টা? ফার্সি, তো ফার্সি প্রত্যয় হচ্ছে 8টা। বলেন ফার্সি প্রত্যয় কয়টা? 8টা। ফার্সি প্রত্যয় হচ্ছে 8টা। 8টা কি কি? করগর, দারবাজ, বন্দি, সুচি, নেবিশ। করগর, দারবাজ, বন্দি, সুচি, নেবিশ। করগর মুস্ত করেন, করগর 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 করগর। 10 বার পড়েন, করগর 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 করগর। এই প্রশ্ন দারবাজ, 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 দারবাজ। ওকে, করগর দারবাজ। এর প্রশ্ন বন্দি সই। তাহলে বন্দি সই, 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 বন্দি সই। এর প্রশ্ন চিনবিশ, 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 চিনবিশ। দ্যাটস ইট। এর প্রশ্ন করগর দারবাজ, বন্দি সই, চিনবিশ। 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 ঠিক আছে, দেখেন করগর দারবাজ, বন্দি সই, চিনবিশ। স্যার এগুলো বইয়ে পাই না স্যার। আরে এগুলো বইয়ে পান না, কেমনে পাবেন? আর পাবেন না কেন? অবশ্যই আছে, একটু খুঁজতে হবে, খুঁজলেই পাবেন। অন্তর্চক্ষু দিয়া খুঁজেন, অন্তর্চক্ষু দিয়া খুঁজলেই পাইবেন, না হইলে পাইবেন না। ওকে, আমি কোথায়, এগুলা কোথায় আছে? এগুলো আছে হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, যে মানে পয়েন্টটা, মানে যেখান থেকে শুরু তদ্ধিত প্রত্যয়ের আলোচনা, সেখানে অর্থাৎ ধ্রুব বইয়ে হচ্ছে 579 যে পেজ, এই পেজে হাতের ডান পাশে খ নম্বর দিয়ে হেডলাইন দিয়ে, মানে খ নম্বর হেডলাইনের মধ্যে বিদেশি তদ্ধিত প্রত্যয় নামে দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? আর অন্বেষণের মধ্যে হচ্ছে 270 নম্বর পেজ এটা দেওয়া আছে। ওকে ফাইন। তাহলে ব্যাপারটা হচ্ছে কি? তাহলে ব্যাপারটা হচ্ছে এই যে করগর দারবাজ, বন্দি সই, চিনবিশ। এখন দেখেন শব্দের শেষে মনে রাখবেন কর বা কর থাকলেই সেটা সেটা ফার্সি হবে, তবে সেটা অবশ্যই পেশা বুঝাইতে হবে। সেটা কি বুঝাইতে হবে? পেশা বুঝাইতে হবে। যেমন জাদুকর, কারিগর, সওদাগর, বাজিকর ইত্যাদি। দার দিয়ে কি থাকতে পারে? ঝাড়ুদার, দেনাদার, পাওনাদার, হানাদার, দফাদার ইত্যাদি। বাজ দিয়ে কি থাকতে পারে? বাজ দিয়ে থাকতে পারে ধরেন দুর্নীতিবাজ, বোমাবাজ, তারপর হচ্ছে ধড়িবাজ, চালবাজ ইত্যাদি। বন্দি দিয়ে কি থাকতে পারে? ও বন্দি দিয়ে আবার এখানে কথা আছে, আপনার ইচ্ছা মতো যে কোনো শব্দের শেষে বন্দি লাগায় সেটাকে আপনি ফার্সি বানাতে পারতেন না। নির্দিষ্ট 5টা ওয়ার্ড আছে: রাজবন্দি, গৃহবন্দি, কারাবন্দি, নজরবন্দি, জবানবন্দি। রাজবন্দি, গৃহবন্দি, কারাবন্দি, নজরবন্দি, জবানবন্দি। এখন প্রশ্ন হচ্ছে ভাই মনে রাখবেন কেমনে এটা? ওকে, মনে রাখবেন কেমনে? ভেরি সিম্পল। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া রিলেটেড ওয়ার্ড। বেগম খালেদা জিয়া রিলেটেড যেগুলা মানে বন্দি আছে সবই ফার্সি। যেমন কি বেগম খালেদা জিয়া একজন রাজবন্দি, তিনি থাকেন গৃহবন্দী, তাকে রাখা হয় নজরবন্দি, তার কাছ থেকে নেওয়া হয় জবানবন্দি, সর্বোপরি উনি একজন কারাবন্দি। ঠিক আছে, সো বেগম খালেদা জিয়া রিলেটেড যত ওয়ার্ড আছে, রাজবন্দি, গৃহবন্দী, কারাবন্দি, নজরবন্দি, জবানবন্দি, এগুলো হচ্ছে ফার্সি। এখন আপনি মানে আন্দাজে গেলে বললেই হবে না রুম বন্দি, বাথরুম বন্দি, বস্তাবন্দি, এগুলো হবে না। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। এরপরে কি আছে? এগুলো হচ্ছে গেল বন্দি। বন্দির পর আছে সই। এখন সই দিয়ে আবার দুইটা অর্থ আছে। সই দিয়ে দুইটা অর্থ আছে। একটা হচ্ছে স্বাক্ষর অর্থ, যেমন দেখেন টিপ সই, নাম সই, চেক সই, বন্ড সই, জাল সই, এগুলো হচ্ছে সব সংস্কৃত শব্দ। যেই সইটা দ্বারা স্বাক্ষর বোঝাবে সেটা হচ্ছে সংস্কৃত। যেমন টিপ সই, নাম সই, চেক সই, জাল সই, এগুলো হচ্ছে সংস্কৃত। কিন্তু যেই সই দ্বারা লংজিবিলিটি বোঝাবে, স্থায়িত্ব বোঝাবে, যেমন মনে করেন জুত সই, মানান সই, টেক সই, ঠিক আছে, চলন সই। তাহলে জুত সই, মানান সই, টেক সই, চলন সই, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ফার্সি শব্দ। কথা বুঝতে পারছেন? এরপর চি। চি দিয়ে কি দেখতে পারেন? যেমন মনে করেন যে যেমন মনে করেন চি দিয়ে কি দেখতে পারে? যেমন মনে করেন চি দিয়া না, চি দিয়ে মনে করেন যে ব্যাঙাচি, তবলছি, ঠিক আছে, এগুলা ব্যাঙাচি, তবলছি, ঠিক আছে। ও এখানে আবার একটা কথা আছে, এরকম ভাবলে হবে না যে কোনো শব্দের শেষে চি থাকলেই ফার্সি। যেমন মনে করেন আপনি বললেন স্যার তাহলে কোচি, এটা কি হবে? এখন ভাই কোচি এটা হবে না। কেন হবে না? কারণ ভাই দেখেন আমরা শিখতেছি বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় মানে কি? একটা মূল শব্দ লাগবে, তার সাথে এগুলো যুক্ত হবে, তাই না? এখন আরেকজন লিখছে চিনি। ওরে খোদারে, প্রত্যয় বসে শেষে, আপনি সি বসাইছেন প্রথমে, এটা তো মানে এমনিতেই হবে না। কথা বুঝেন নাই? সি বসাইতে হবে লাস্টে, আপনি বসাইছেন প্রথমে, এটা হবে? জীবনে হবে না। ওকে ফাইন। এরপর দেখেন তাহলে ব্যাপারটা হচ্ছে চি শেষে থাকতে হবে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে মনে করেন আমি কি বললাম, এই যে ব্যাঙাচি, তাহলে ব্যাঙাচি ব্যাঙ সম্পর্কিত।
যদি বলি দধিছি, দধি সম্পর্কিত, তবলছি, তবলা সম্পর্কিত। এখন আপনি যদি বলেন, মনে করেন যে আমি এসেছি, বসেছি, খেয়েছি, এগুলো তো হবে না, কারণ এসেছি বসেছি ওয়ার্ড গুলো এরকম না, এগুলো হচ্ছে এসেছি, বসেছি, খেয়েছি। ঠিক আছে, ওকে। উদিচ্ছি, এটা হবে কিনা? না, উদিচ্ছি হবে না, কারণ উদিচ্ছির চিটা হচ্ছে দীর্ঘিকার দিয়ে, উদিচ্ছির চিটা দীর্ঘিকার দিয়ে, এটা হবে না। ওকে ফাইন। এরপর দেখেন নবিশ। নবিশ দিয়ে কি দেখতে পারে? নবিশে থাকতে পারে মনে করেন শিক্ষানবিশ, নকল নবিশ, আইন নবিশ ইত্যাদি। শিক্ষানবিশ, নকল নবিশ, আইন নবিশ। একজন বলছে স্যার বিচি। আচ্ছা তুই বল ভাই, আপনি বলেন, বিচি শব্দের চি বাদ দিলে থাকে বি, বি শব্দের কোন অর্থ আছে? এর কোন অর্থ আছে? হ্যাঁ, পুরোটা বিচি শব্দের অর্থ আছে। বিচি মানে ঢেউ, সেটাও ঠিক আছে, বিচি পুরোটা শব্দের অর্থ আছে। এখন আপনি যে বললেন বিচি, বিচি শব্দের চি বাদ দিলে থাকে বি, বি এর কোন অর্থ আছে? এটা কোনো প্রত্যয় হবে? এটা কোনো কথা? এটা কোনো প্রশ্ন? তার পরীক্ষা আসে নিচের কোন শব্দটি প্রত্যয় গঠিত শব্দ, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে মনে রাখবেন, যে সকল প্রশ্নে এটা আসে, সে সকল প্রশ্নের অপশনে কি কি আসে? সে সকল প্রশ্নের অপশনে আসে আইদার উপসর্গ, নইলে সন্ধি, নইলে সমাস, নইলে প্রত্যয়। উপসর্গ, সন্ধি, সমাস, প্রত্যয়। তাহলে আপনি তো জিনিসটা বুঝেনি, উপসর্গ কোনগুলো, উপসর্গ সাধিত শব্দ তো চিনতেই পারবেন, সমাস সাধিত শব্দ কোনগুলো চিনতেই পারবেন, সন্ধি সাধিত শব্দ কোনগুলো চিনতেই পারবেন, বাকিটা প্রত্যয়। সিম্পল, বুঝেন নাই? ধরেন মনে করেন বললো নায়ক শব্দটা কিভাবে গঠিত হয়েছে। এখন নায়ক শব্দটা, এটা কি মনে করেন না উপসর্গ আছে কিন্তু ইয়ক কোন অর্থ হয় না, তার মানে নায়কের উপসর্গ না। আচ্ছা সমাস, সমাস কেমন হবে? সমাস তো হয় দুইটা শব্দের, নায়ক তো একটা শব্দ, তার মানে এটাও সমাস হবে না। তার মানে কি আইদার উপসর্গ নইলে সরি আইদার সন্ধি নইলে প্রত্যয়। এখন নায়ক এটা মানে আলটিমেটলি অক, লাস্টে অক আছে, তো অক তো সন্ধির মধ্যে কোনো, সন্ধির মধ্যে কি হয়? দুইটা শব্দের অর্থযুক্ত শব্দের বিশ্লেষণ মানে মিলন হয়, এখানে তো অকের কোনো অর্থ নাই, সেই কারণে এটা হচ্ছে প্রত্যয়সাধিত শব্দ। বুঝছেন কেমন বের করছি? সে ব্যাপারটা হচ্ছে এইটার সাথে চারটা অপশন দেখে বুঝে আপনাকে অ্যানালাইসিস করে উত্তর করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? একজন বলছেন বাগচি, বাগচি কেন হবে ভাই? বাগচি, বাবুরচি এগুলো হবে না, কারণ এগুলো বাগচির এখন মনে করেন যে মানে চিবাদ দিলে থাকবে বাঘ, বাঘের অর্থ হয় না। বাবুরচির চিবাদ দিলে থাকে বাবুর, এটার অর্থ হয় না। এগুলো হবে না, হবে না। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। এখন কথা হচ্ছে প্র্যাকটিস। মোটামুটি আপনাদের প্রায় শেষ, মানে মোটামুটি আলোচনা শেষ করে দিয়েছি, এখন হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ দেখবেন যে ম্যাক্সিমাম আপনি পারতেছেন। 2-4টা ওয়ার্ড আপনার প্রবলেম হতে পারে, যেগুলো হবে আমাকে দেখেন, জানেন, প্রবলেম সলভ করে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? যে আবার দিছে অরুচি। অরুচির ভিতরে তো ভাই মূল শব্দ হচ্ছে রুচি, রুচির, আর অটা তো হচ্ছে উপসর্গ। এখন অটা উপসর্গ, রুচি মূল শব্দ। আর এখন রুচি শব্দের চিবাদ দিলে থাকে রু, রু শব্দের অর্থ আছে নাই, তার মানে হবে না। ওকে ফাইন। স্যার নায়ক তো সন্ধি হয় না রে ভাই, নায়ক যে সন্ধি হয় সেই সন্ধির মধ্যে প্রত্যয় নিয়মে দেখানো হয়েছে, মানে নায়ক শব্দের সন্ধি হয় না। নায়ক হচ্ছে নৈযোগ অক, সন্ধির মধ্যে যেটা পড়ছো তোমরা, সেটা অ্যাকচুয়ালি প্রত্যয় সাধিত শব্দ, সেটা সন্ধি সাধিত শব্দ না। মনে রাখবা, সন্ধি তারই হয় যার দুই পাশে অর্থ আছে, দুই পাশে অর্থ না থাকলে সেটা সন্ধি হয় না। বুঝতে পারছো? হ্যাঁ, তারপরে এরকম অনেক পাবা, যেমন সন্ধির মধ্যে তোমরা পাবা বর্জন, দ্রবণ, নিজে দ্রযোগণ দ্রবণ, নিজে বর্জন, ব্রিজ যোগন বর্জন। এই অনের কোন অর্থ আছে? কোন অর্থ নেই, এগুলো প্রত্যয় সাধিত শব্দ, সন্ধির মধ্যে দেওয়া থাকে, এই হচ্ছে কথা। তুমি এমন অনেক উদাহরণ পাবা, প্রেম শব্দের সন্ধি বিচ্ছেদ কি? প্রেমের কোনো সন্ধি বিচ্ছেদ হয় না, প্রেম হচ্ছে প্রিয় যোগী মন, প্রত্যয় সাধিত শব্দ। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। ওকে, তাইলে আজকের মতো এখানে ইতি। সবাই ভালো থাকেন। আগামীকালকে ক্লাস হবে, আগামীকালকের ক্লাসে আমরা প্রকৃতিতত্ত্বের পরের অংশটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই, আসসালামু আলাইকুম।